হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। গতকাল দুপুরে কিছু না জেনে বুঝে যে একটা কাণ্ড সে ঘটিয়েছে, আজ না উৎস তার প্রতিশোধ নেয়। তখন তো কিছু বলেনি, তার পালিয়ে বেঁচেছিল, কিন্তু আজ ভাবতেই শতরূপা হৃদয় কেঁপে উঠছে। এই ভয়ের জন্য একবার সে ভেবেও নিয়েছিল আজ এখানে আসবে না, কিন্তু উৎস সেদিন যে হুমকি দিল তাতে না এসেও পারেনি। পরে দেখা যাবে ভয়ঙ্কর লোক তার নিজের হুমকিকে সত্য প্রমাণ করে শতরূপাদের বাড়িতে পৌঁছে গেছে আর নজরুল আহমেদের নিকট চাঁদা চেয়ে বসেছে। তখন কি হবে? শতরূপা নিজের আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই পৌঁছে গেল মাঠের নিকটে। এদিক ওদিক তাকিয়ে দেখলো উৎস মাঠের কাছে দাঁড়িয়ে রয়েছে। শরীরে একটা কালো রঙের হুডি জড়ানো, মাথাটা হুডির টুপিটারেই ঢাকা। মেয়েটি এগিয়ে গেল তার দিকে, হাতে চাদরের ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আপনার চাদর। হাত বাড়িয়ে নীরব একটা ব্যাগের ভিতর থেকে চাদরটা বের করে গায়ে জড়াতে নিতেই তার চোখ পড়লো ওনার দিকে। চাদরের কোণে ছোট্ট একটা ছিদ্র দেখা যাচ্ছে। উৎস দুই হাতে ধরলো চাদরটা, ছিদ্রের অংশটা তুলে ধরলো শতরূপার মুখের সামনে, মুচকে শুধালো, আমার চাদরে তো কোনো ছিদ্র ছিল না, এই ছিদ্র এলো কোথা থেকে? শতরূপা চমকালো, চাদরের ছিদ্রটার দিকে তাকিয়ে অন্তরাত্মা কেঁপে উঠলো তার। একই উৎসের চাদরের ছিদ্র এলো কোথা থেকে? মেয়েটি স্মরণে এলো সে গতকাল উৎসের উপরে রাগ ঢালতে না পেরে তার চাদরের উপর প্রসাদের ন্যায় নিজের ভিতরকার সকল রাগ ভুলে দিয়েছিল। লাফিয়ে লাফিয়ে নিজের শক্তির অপচয় ঘটিয়ে এই চাদরকে শাস্তি দিয়েছিল। এই ছিদ্রটা নিশ্চয়ই তখনই হয়েছে। শান্তি নেই, কোথাও একটু শান্তি নেই। এই ভয়ঙ্কর পুরুষের মুখোমুখি দাঁড়িয়ে তার উপরে রাগ প্রকাশ করার সক্ষমতা তো শতরূপার নেই। পরিচয় রাগ প্রকাশ করতে গিয়েও এভাবে ফেসে গেল। আর উৎসেরও চোখ না যেন আরো কিছু, এত সূক্ষ্ম ছিদ্র যা খেয়াল না করলে আরো পক্ষে দেখা সম্ভব নয়, অথচ এর চোখে এত সহজে পড়ে গেল। কই, শতরূপার চোখে তো পড়লো না। এটাকে সাবান দ্বারা নিংড়ে নিংড়ে ধুয়ে রোদে শুকানো, তখন কই ছিল তার চোখ? এখন পড়লো তো পড়লো একদম চোখে। এটা নিজের কপালের দোষ হিসেবে নিবে নাকি চোখের দোষ ভেবে পেল না? মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেললো। এই চাদরের উপর তার লাফালাফির ব্যাপারটা যদি কোনোভাবে উৎস ধরে ফেলে তবে হাজার আস্ত রাখবে না। এমনি গতকাল লোকটা মাথায় আঘাত করে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে। শতরূপা একটু সময় নিয়ে ভাবলো, তারপর চটপট করে বলল, ইঁদুরে কেটেছে। আমি তো চাদরটা ভালোভাবে ধুয়ে আমার কক্ষের এক ধারে টানানো দড়ির উপরে শুকা দিয়ে রেখেছিলাম, ওখান থেকে রাতের অন্ধকারে ইঁদুরে কেটে রেখে গেছে বোধহয়। কথাটা বলে মেয়েটা আর কপালে ভাঁজ দিল, কণ্ঠে হতাশা নিয়ে বলল, আর বলবেন না, ইদানিং আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত এত পরিমাণে বেড়ে গেছে যে মাঝে মাঝে মনে হয় ওটা ইঁদুরের বাড়ি, আমরা ওখানে ভাড়া থাকি। উৎস বোধহয় বিশ্বাস করলো শতরূপার কথা, এক পুরো উঁচিয়ে বলল, কেন? তোমার বাপ আজকাল চালের ব্যবসা রেখে চীনের সাথে হাত মিলিয়ে ইঁদুরের খামার করার চিন্তা ভাবনা করেছে নাকি? ভালো ভালো, এমন ব্যবসায় লাভ ছাড়া ক্ষতি নেই। চীনের মানুষজন ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে, পারলে তোমার বাপকেও মাঝে মাঝে দুই একটা ভেজে খাইয়ে দিও, তাতে যদি আমাদের মতো গরিবদের চাদরগুলো একটু রক্ষা পায় আর তার মাথায়ও একটু সুবুদ্ধি হয়। নিজের বাবার সম্পর্কে এমন কথা মেনে নিতে পারল না শতরূপা। কণ্ঠে বলল, আমার বাবার মাথায় যথেষ্ট সুবুদ্ধি রয়েছে, এর জন্য তাকে ইঁদুর ভাজা খেতে হবে না। হ্যাঁ, তার মাথায় যে কতটা সুবুদ্ধি দিয়ে ভরপুর তা আমার থেকে আর ভালো কে জানে। কতক্ষণ উৎস তার হাতের চাদরটা দাঁড়িয়ে দিল শতরূপার দিকে। শতরূপা ভুরু কুচকালো, কপালে ভাঁজ পেলেই শুধালো, আবার কি? উৎস নির্বিকার ভঙ্গিতে জবাব দিলেন,
আগে 2 দিন ধুয়েছো, এবার কিনে দিবে? মানে? মানে খুব সহজ। 3,500 টাকার চাদর আমার, তা তুমি এভাবে নষ্ট করে ফেলবে আর আমি কিছুই বলবো না? তা তো হবে না। আমার টাকার দাম আছে। আমার চাদর যেহেতু তুমি ছিঁড়েছো, তখন তোমাকেই আবার তা কিনে দিতে হবে। এবং মনে রাখবে, হুবহু এবং চাদরই কিনে দিতে হবে। একটু এদিক ওদিক হলে চলবে না। শতরূপা চমকালো, ভরকালো। এই 2 দিন তো শুধু সাবান আর ডিটারজেন্ট নষ্ট করে চাদর ধুয়েছে, এখন কিনেও দিতে হবে, তার জন্য। আর উৎস চাদরটার দাম কত বলো? 3,500 টাকা। এই মুহূর্তে তার কাছে তো 500 টাকাও নেই, তাহলে সে কিভাবে 3,500 টাকার চাদর কিনে দিবে? এই কি বিপদে পড়লো সে! একদিন একটু ঘুমবা আসার দরুন প্রকৃতি বিলাসে বেরিয়ে আজ তার এইভাবে মূল্য দিতে হবে? শতরূপা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করেই বলল, অল্প একটুই তো ছিঁড়েছে, খুব খেয়াল না করলে কেউ দেখবে না। এর জন্য আবার নতুন কিনে দেওয়ার কি দরকার? আমি ছেঁড়া কিছু ব্যবহার করি না, তা খুব অল্প হোক। ছেঁড়া তো ছেঁড়াই। তোমার হাতে গিয়ে যখন আমার চাদর ছিঁড়েছে, তখন তোমাকে কিনে দিতেই হবে। এটাই আমার শেষ কথা। শতরূপার ভীষণ ইচ্ছে হলো বলতে, তা ব্যবহার করবেন কেন? আপনি তো লাট সাহেবের পুত্র, এইটুকু ছেড়াও আপনার গায়ে সইবে না। মনে মনে কথাটা বললো, মুখে আর বলা গেল না মেয়েটার। এই মুহূর্তে তার কান্না পাচ্ছে ভীষণ। ইচ্ছে তো হচ্ছে এখনই এখানে ঘাসের উপরে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো করে চিৎকার করে কেঁদে উঠতে। কেন যে সে সেদিন ভোরে প্রকৃতি বিলাসে বেরিয়েছিল কে জানে? ওই প্রকৃতি বিলাসেই আজ তার কাল হয়ে দাঁড়ালো। তারপর ততটুকু ভালো ছিল, তাও কাল নষ্ট করলো। কে বলেছিল তাকে চাদরের উপর নিজের ক্ষোভ প্রকাশ করতে? কে বলেছিল চাদরের উপর 2 পা তুলে লাভ? সে যদি গতকাল চাদরের উপর নিজের ক্ষোভ প্রকাশ না করতো, তবে আজ এই ভয়ঙ্কর বিপদে পড়তে হতো না। এখন সে 3,500 টাকা কোথায় পাবে? নজরুল আহমেদের কাছে চাইলেও তো দিবে না। আর সে এতগুলো টাকা হঠাৎ করে চাইবে না, কি বলে? কোনো একটা কারণ তো দেখাতে হবে। একটা নিঃশ্বাস নিল, একটু সময় নিয়েই বলে ফেললো, আমার কাছে এতগুলো টাকা নেই। সময় নাও, টাকার ব্যবস্থা করো, তারপর কিনে দিও। কিন্তু কিনে তোমাকে দিতেই হবে। আমার জিনিস নষ্ট করার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তো নষ্ট করিনি, করেছি ইঁদুর। শাস্তি পেলে ইঁদুর পাবে, আমি কেন পাবো? শত্রু বা সব দোষ ইঁদুরের ঘাড়ে চাপিয়ে কেটে পড়তে চাইলো, কিন্তু তা কি আর উৎসের সামনে সম্ভব? পূর্বে গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, একজন মানুষের থেকে কোনো কিছু নিলে তা অবশ্যই দায়িত্ব সহকারে সাবধানে রাখতে হয়। তোমারও উচিত ছিল আমার চাদরটা দায়িত্ব সহকারে সাবধানে রাখার, কিন্তু তুমি তোমার দায়িত্বে হেলা করেছো। এখানে ইঁদুরের দোষের তুলনায় তোমার দোষ বেশি, সুতরাং শাস্তি তোমাকে পেতেই হবে। টাকার ব্যবস্থা করে হুবহু এমনটা চাদর কিনে ফেরত দিও, নয়তো এই চাদর আমি তোমার বাবার থেকে উসুল করব, মনে রেখো। শতরূপা ভীত হলো। বাবার কানে এই খবর গেলে তাকে আর বেঁচে থাকতে হবে না। বাবা নির্ঘাত এই চাদর পাড়ায় তার গলা ফাঁস লাগিয়ে ফেরার সাথে ঝুলিয়ে দিবে। তবে এই পর্যায়ে ভয়ের সাথে সাথে উৎসের প্রতি ভীষণ রাগও লাগলো মেয়েটার। উৎসদের তো টাকা পয়সার অভাব নেই, এমন একটা চাদর গেলে আরো 5টা কিনে নিতে পারে। সেখানে তার মতো একটা মেয়েকে 3,500 টাকা দিয়ে এখন একটা চাদর কিনে দেওয়া সম্ভব নয়। উৎসের জানার কথা। শতরূপা বুঝলো উৎস তাকে ইচ্ছে করে বিপদে ফেলেছে, কিন্তু এখানে তার কিছু বলেও লাভ নেই। আর প্রতিবাদ করেছিলাম, ভুলটা তার দ্বারাই হয়েছে, যা তা যেভাবেই হোক। হুশ করে একটা নিঃশ্বাস ফেললো শতরূপা, থমথমে কণ্ঠে বলল, আচ্ছা, চেষ্টা করব। চাদরটা আবার ব্যাগে ঢুকিয়ে নিল। মেয়েটা উৎসের থেকে কোনরূপ বিদায় না নিয়ে পেছন ঘুরে পা বাড়ালো বাড়ির দিকে। উৎস আজ আর পিছু ডাকলো না। তবে এত কিছুর মধ্যে কষ্ট রয়ে গেল ওই প্রাণহীন জড় বস্তু চাদরটার। বেচারার আজ যদি প্রাণ থাকতো, তবে গভীর দুঃখ নিয়ে সে বলে উঠত, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আজ সবাই মিলে ক্রিকেট খেলার পরিকল্পনা করেছে তারা।
উৎস এখনো এসে পৌঁছায়নি এখানে। নুমান আর লিমন দুজন মিলে লাঠি তৈরি স্টাম্পগুলো ব্যাটের সাহায্যে গেঁথে দিল মাটিতে। ঠিক তখনই একটা বল এসে পড়লো স্টাম্পের উপরে। মাছের স্টাম্পটা উল্টে পড়লো সাথে সাথে। লিমন আর নুমানের মেজাজ বিগড়ালো। পিছন ফিরে তাকাতেই দেখলো বাদল আর তার দলবল দাঁড়িয়ে আছে। বাদল উষ্ঠ বাঁকিয়ে হাসলো, কিছুটা রসি রসি বলল, খেলতে এসেছিলি, কিন্তু আমি তো খেলা শুরু হওয়ার আগেই তোদের আউট করে দিলাম। সবাই শুনলো বাদলের কথা, কিন্তু কেউ কোনো জবাব দিল না। উৎসের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাদল যে এখানে এসেছে তাদের সাথে একটা ঝামেলা করতে, তা তারা সবাই ইতিমধ্যে বুঝে নিয়েছে। লিমন আর নুমান বাদলের দিক থেকে দৃষ্টি সরালো। কপালে ভাঁজ ফেলে মাঝের স্টাম্পটা তুলে গাঁথা শুরু করলো। মাটিতে গাঁথা সম্পূর্ণ হতে না হতেই আবারও একটা বল এসে পড়লো স্টাম্পের উপরে। আবারও উল্টে গেল এটা। সাথে সাথে আবার ভেসে এলো বাদলের কণ্ঠস্বর। বেশ গর্বের সাথে সে বলল, আবারও আউট। লিমনের মেজাজ বিগড়ালো। পেছন ঘুরে সে তাকালো বাদলের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা তোর? এখানে এসে এমন আঁকা রসিকার সারা বলদগিরি করছিস কেন? বাদল ফুঁসে উঠলো, চড়া গলায় বলল, কি বললি? আমি বলদগিরি করছি? তা নয়তো আর কি? লিমনের কথার মাঝেই রাজু বলল, ও তো তাও বলদগিরি বলেছে, কিন্তু তুই তো করেছিস প্রতিবন্ধীগিরি, একদমই বুদ্ধি প্রতিবন্ধীগিরি, প্রতিবন্ধী একটা। বাদল খেপে গেল আরো। এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা তার বলটা ছুঁড়ে মারলো রাজুর দিকে। ক্রুদ্ধ স্বরেই বলল, আমি প্রতিবন্ধী? প্রতিবন্ধী হলি তোরা। সারাদিন থাকিস তো ওই প্রতিবন্ধী উৎসের সাথে, তাহলে ভালো আর হবি কিভাবে? মন ফুঁসে উঠলো। বাদলের দিকে তেড়ে গিয়ে বলল, এতক্ষণ যা করার করেছিস, উৎসবের সম্পর্কে একটু বাজে কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি করবি কি তোরা? তোদের দম আমার জানা আছে। ওই প্রতিবন্ধী উৎস ছাড়া তোরা ফুটো খোল ছাড়া আর কিছুই না। লিমন দাঁতে দাঁত চাপলো, ছেড়ে এসে চেপে ধরলো বাদলের কলার। কটমট করেই বলল, তুই আবার উৎস ভাইকে প্রতিবন্ধী বললি? তোকে তো আমি। বাদলও ফুঁসে উঠলো, দুই হাত বাড়িয়ে চেপে ধরলো লিমনের কলার। উচ্চ স্বরেই বলল, কি করবি কি? তোরা যে বাল করতে পারবি তা আমার জানা আছে। লিমনও ছাড়ার পাত্র নয়। সে আরো শক্ত করে ধরলো বাদলের কলার। মুহূর্তেই দুজনের মধ্যে একটা ঝামেলা লেগে গেল। অবস্থা বেগতিক দেখি বাদলের দিক থেকে এগিয়ে এলো তার দলের ছেলেপেলেরা, আর লিমনের দিক থেকেও এগিয়ে এলো নুমানরা। তারা টেনে দুজনের থেকে ছাড়িয়ে নিল। তবুও কি থামানো যায় তাদের? বাদল তার দলের ছেলেদের উপেক্ষা করে তেড়ে আসতে চাইলে লিমনের দিকে, আর লিমনের অবস্থাও একই। সেও তেড়ে যেতে চাইছে বাদলের দিকে। রীতিমতো হাত পা ছোড়াছুড়ি শুরু করে সে বলল, আমাকে স্যার আমাকে। ওকে আজ একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, ওর সাহস বেশি বেড়ে গেছে। থামলো লিমন, দম নিয়ে ফের বলল, ওর এত বড় সাহস, ও কিনা আমাদের উৎস ভাইকে প্রতিবন্ধী বলে। ওর জিব্বা আমি টেনে ছিঁড়ে নেব। নুমানরা ছাড়লো না লিমনকে। কি বেটা তো থামাথামির কোনো নামই নিচ্ছে না। নুমানরা ধরার পরে আরো বেশি তেজ দেখাচ্ছে, হাত পা ছোড়াছুড়ি করছে। মনে হচ্ছে যেন একটা দক্ষ চক্র না বাঁধিয়ে শান্তি পাবে না এ। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরও লিমন না থামলে বিরক্ত হলো নুমানরা। ছেড়ে তাকে। রাজু কপাল কুঁচকেই বলল, যা, ছেড়ে দিলাম তোকে, তোর যা খুশি তাই কর। লিমন ভরকে গেল। সে ছেড়ে দিতে বলবে, সবাই মিলে এভাবে এতক্ষণ ছুটে এরা ধরে রেখেছিল বলেই এত লাফিয়েছে, নয়তো এত লাফাতে। এখন যদি বাদল সত্যি সত্যি তাকে মারে, হাতের কাছে পেয়ে 2-4টা ঘুষি টুসি মেরে দেয়, তখন কি হবে? উৎস নেই এখানে যে তাকে বাঁচাবে। লিমন একটু পিছিয়ে গেল, নুমানদের দিকে চাপা স্বরেই বলল, আমি ছেড়ে দিতে বলতেই তোদের ছেড়ে দিতে হবে নাকি? আবার ধর তাড়াতাড়ি, এখনো অনেক ঝগড়া বাকি। সবাই এক প্রকার বিরক্তি নিয়ে আবার ধরলো লিমনকে। সেও আরো শক্তি নিয়ে লাফানো শুরু করলো। লাফাতেই বলল, মাদার। বাকিটুকু আর সম্পন্ন করতে পারলো না লিমন। তার আগে শোনা গেল উৎসের কণ্ঠস্বর। ভাষা সংযত লিমন। উৎসের গম্ভীর কণ্ঠস্বরে কিছুটা দমে গেল লিমন।
মুখে যা এসেছিল তা গিলে ফেললো তৎক্ষণাৎ। তবে পর মুহূর্তেই নতুন উদ্যমে সে বলে উঠল, ডগের সার, মাক্কির সাও, তোকে আমি দেখে নেব। এইটুকু বলে থামলো লিমন, উৎসের দিকে তাকিয়ে শুধালো, ভাই, শুয়োর ইংরেজিটা যেন কি? পাশ থেকে আবির তৎক্ষণাৎ জবাব দিল, পিগ পিগ। ও হ্যাঁ হ্যাঁ, তুই একটা পিগের সাও। তোর বাপ ফোরকান শিকদার, একটা সুদখোর পেট মোটা পিগ, আর তুই তার সাও। বাদল তার দলের ছেলেদের হাত ছাড়িয়ে আবারও তেড়ে এলো, রুক্ষ কণ্ঠেই বলল, কি বললি? আমার বাপ সুদখোর, পেট মোটা পিগ? তোর এত বড় সাহস আমার বাবাকে নিয়ে কথা বলিস? তোকে তো আমি। উৎস বিরক্ত হলো। সে না হয় আসতে একটু দেরি করে ফেলেছে, তাই এরা এমন বাচ্চাদের মতো ঝগড়া শুরু করে দিবে। উৎস কপালে ভাঁজ ফেললো, চড়া গলায় ধমকে বলল, থামবি তোরা নাকি এক একটাকে ধরে এবার আমাকে সিধে করে দিতে হবে? উৎসের ধমকে তৎক্ষণাৎ চুপসে গেল সবাই। বাদল এখানে এসে যতই লাফালাফি করুক না কেন, সে উৎসকে ভয় পায় বেশ। আবার গতকাল তার বাবাকে অপমান করার জন্য লোকটার উপর তার ক্ষোভও জন্মেছিল ব্যাপক। সে খুব ঝাড়তি আজ এখানে এসেছিল। সে উৎসের সামনে কিছু বলার তো সাহস নেই, তাই ভেবেছিল উৎসের অনুপস্থিতিতে তার দলের ছেলেদের সাথে একটা ঝামেলা পাকিয়ে তাদের উপর খুব ছাড়বে। কিন্তু তা তো উৎস চলে এলো। বাদল এলোমেলো দৃষ্টি ফেলে পিছিয়ে গেল কিঞ্চিত, তবে লিমন যেন সুযোগ পেল। সে নুমানদের থেকে নিজেকে ছাড়িয়ে এগিয়ে গেল উৎসের দিকে, অভিযোগ সুরে বলল, আমাদের এখানে কোনো দোষ নাই ভাই, আমরা শান্তিপূর্ণভাবেই মাঠে এসে খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। মাঝখান থেকে কোথা থেকে এই বর্ষা বাদল এসে ঝামেলা শুরু করলো। তারপর কত বড় সাহস এ আমাকে প্রতিবন্ধী বলেছে। উৎসের মুখাবয়বের পরিবর্তন ঘটলো। চোখ মুখ নিয়ে সে তাকালো বাদলদের দিকে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, লিমন যা বলছে তা সত্যি বাদল? তুই আমাকে প্রতিবন্ধী বলেছিস? বাদল সহ তার দলের ছেলেপেলেরা ঘাবড়ে গেল। বেচারাকে উৎসের সামনে একা রেখে ধীরে তার পেছন থেকে একে একে কেটে পড়লো সবাই। আশেপাশে কাউকে না দেখে বাদল ঘাবড়ে গেল আরো, সাথে রাগও লাগলো ভীষণ। এরা এভাবে বিপদের সময় তাকে ফেলে রেখে পালিয়ে যেতে পারলো। তাতে দাঁত চাপলো সে, বিড়বিড়িয়েই বলল, সব সালা বেঈমান। পরপর আবারও শোনা গেল উৎসের রুক্ষ কণ্ঠস্বর। গুরু গম্ভীর কণ্ঠে সে ফের শুধালো, লিমন কি সত্যি বলছে বাদল? তুই আমাকে প্রতিবন্ধী বলেছিস? বাদল আমতা আমতা শুরু করলো, তুতলিয়ে জবাব দিল, ন ভাই, আমি কিছু বলিনি। লিমন চোখ বড় বড় করে ফেললো, কণ্ঠে বিস্ময় নিয়েই বলল, দিন দুপুরে কি ডাহা মিথ্যা কথা! তুই কোন মুখটা দিয়ে এত বড় মিথ্যা কথা বললি বাদল? সেই মুখটার উপর এই শীতের দিনে চড়া রোদ্দুরের মধ্যে ঠাড়া পড়ুক। কথাটা বলে লিমন ফিরে তাকালো উৎসের দিকে, নিজের কথার প্রমাণ দিতে সে বলল, শুধু আমি না ভাই, এখানে যারা যারা আছে সবাই শুনেছে এই বর্ষা বাদল ঠিক কি বলেছে। আপনি বাকি সবার কাছে জিজ্ঞেস করে দেখুন কে মিথ্যা বলেছে আর কে সত্যি। বাদল ভীত হলো, ধরা পড়ে যাওয়ার ভয়ে আটকে উঠলো তার হৃদয়। এই উৎস কাউকে মানে না, আর মর্জি মতো চলে সর্বদা। তার অপছন্দনীয় কিছু ঘটলে সেখানে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিতে 2 মিনিট সময় নেয় না। সেখানে সে উৎসের প্রতিবন্ধী বলেছে। এখন না উৎস তার দলবল নিয়ে তাকে এখানে মেরে পড়তে দেয়। বাদল এলোমেলো দৃষ্টি ফেললো, ভীত কণ্ঠে কোন রকম উচ্চারণ করলো, আমার একটু কাজ আছে ভাই, আমি আসছি। কথাটা বলে আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না সে, এক প্রকার পিছন করে দৌড় লাগালো মাঠ থেকে। উৎস তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো সেদিকে, অতঃপর থমথমে কণ্ঠে সবাইকে বলল, খেলা শুরু করার প্রস্তুতি নে। সবাই গড়িয়ে চলেছে নিজের জায়গায়। সে বসে থাকে না কারোর জন্য, নিজের আপন গতিতে সকল বাধা বিঘ্নকে পাশ কাটিয়ে বয়ে চলেছে। সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে দিন 4। এই 4 দিনে উৎস এবং শতরূপার দেখা হয়নি একটা বারের জন্য।
উৎস বার কয়েক গিয়েছিল মেয়েটির বাড়ির সামনে, পিছনের জঙ্গলের দিকে, কিন্তু দেখা পায়নি। নুমানকেও বলেছিল শতরূপার খোঁজ নিতে, কিন্তু সেও সঠিকভাবে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। শুধু এইটুকু বলেছে মেয়েটি বাড়িতেই আছে। বাড়িতে থাকলে 4 দিন ধরে বের কেন হচ্ছে না? অসুস্থ টসুস্থ নাকি তার চাদর কিনে দেওয়ার ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। উৎস এই মুহূর্তে একা একা দাঁড়িয়ে রয়েছে শতরূপাদের বাড়ির কাছে রাস্তার ধারে। উদ্দেশ্য শান্ত এখান থেকে স্কুল যাওয়ার সময় তাকে ধরবে, জিজ্ঞেস করবে শতরূপার ব্যাপারে। উৎসের অপেক্ষার মধ্যে দেখা গেল শান্ত আসছে, কাঁধে স্কুল ব্যাগ ঝুলি, লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে। উৎস দূর থেকেই হাত ইশারা করলো তার দিকে, গলা উঁচিয়ে ডাকলো, এদিকে এসো শান্ত। উৎসকে দেখেই শান্তের অস্থি হাসি ফুটে উঠলো। দৌড়ে গেল সে উৎসের কাছে, উৎফুল্ল হয়েই বলল, আরে উৎস ভাই, আপনি এখানে? অভর এলিয়ে হাসলো, পকেট থেকে একটা ললিপপ বের করে শান্তর দিকে এগিয়ে বলল, কেমন আছো? শান্তের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো। দ্রুত সে লুকে দিল ললিপপটা, মাথা ঝাঁকিয়ে জবাব দিল, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো। এইটুকু বলে আমরা উৎস একটু সময় নিয়ে ফের বলল, তোমার বোন শতরূপা সে কেমন আছে? তাকে দেখছি না অনেকদিন ধরে। শান্ত ললিপপ চুপতে জবাব দিল, দেখবেন কিভাবে, বুবুর তো জ্বর এসেছিল। শতরূপার জ্বর? হৃদয় অস্থির হলো উৎসের, কিছুটা ব্যস্ত হয়ে শোধালো, জ্বর এলো কিভাবে? জানি না, ঠান্ডা লেগেছে হয়তো। এখন কি অবস্থা? এখন কমেছে, কিন্তু সর্দি কাশি আছে। আচ্ছা ভাই, আপনি এখন যাই, নয়তো স্কুলে দেরি হয়ে যাবে। শান্ত চলে গেল। উৎসের হৃদয়ের অস্থিরতা তবুও কমলো না। মেয়েটার অসুস্থতার খবর শুনে তাকে একবার দেখার আশায় মরিয়া হয়ে উঠল হৃদয়। না, মেয়েটাকে একবার না দেখলেই নাই। আর তাছাড়া ওই হাইওয়ের ধারের জমিটা নিয়েও নজরুল আহমেদের সাথে কথা বলতে হবে। সেই দিন একবার কথা বলে এসেছিল, তারপর আর কথা বলা হয়নি। কিন্তু ওই জমিটা এখন জরুরি ভিত্তিতে তার প্রয়োজন, নয়তো কারখানা হবে না। যাক, আজ বিকেলে শতরূপাদের বাড়িতে যাবে সে, একসাথে মেয়েটিকেও দেখে আসবে, আর নজরুল আহমেদের সাথেও জমিয়া সংক্রান্ত কথা সেরে আসবে। সন্ধ্যা গড়িয়েছে, সূর্যটা তার ঔজ্জ্বল্য হারিয়ে ডুবে গেছে অনেক আগেই। প্রকৃতি ঢেকে গেছে আঁধারের চাদরে। উৎস নুমানকে নিয়ে এই সময়ে প্রবেশ করলো শতরূপাদের বাড়িতে। যদিও তার এখানে বিকেলেই আসার কথা ছিল, কিন্তু নজরুল আহমেদ তখন বাড়িতে না থাকায় আসেনি। খোঁজ নিয়ে যখন দেখলো তিনি বাড়িতে ফিরেছেন, তখনই এলো। উৎস হেঁটে নজরুল আহমেদের কক্ষের দিকে যাওয়ার সময় তাকালো শতরূপার কক্ষের দিকে। আজ আর এই কক্ষের দরজাটা খোলা নেই, আটকে রাখা হয়েছে। মেজাজ চটলো তার। একে তো দিন 4 ধরে দেখা হচ্ছে না, বাড়ির বাইরে বের হচ্ছে না, এখন আবার দরজাটাও এঁটে রেখেছে। উৎস একবার তীক্ষ্ণ দৃষ্টিতে শতরূপার কক্ষের বন্ধ দরজার দিকে তাকিয়ে এগিয়ে গেল নজরুল আহমেদের কক্ষের দিকে। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আসসালামু আলাইকুম নজরুল চাচা, কেমন আছেন? নজরুল আহমেদ কেবলই বাড়িতে ফিরে নিজের শার্ট প্যান্ট বদলে লুঙ্গি আর ফতুয়া গায়ে জড়িয়ে বসেছিলেন। আজ সারাদিন ব্যবসার কাজে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে করতেই সময় গিয়েছে তার। ছোটখাটো একটা চালের ব্যবসা রয়েছে নজরুল আহমেদের। গ্রামে ধান বা চালের মৌসুমে অল্প দামে কিনে রাখেন, তারপরে অমৌসুমে দাম বাড়লে তা বাজারে বিক্রি করেন। আবার গ্রামের বাজারে ছোটখাটো একটা দোকানের মতো দিয়ে তাতেও সারা বছর খুচরো চাল বিক্রি করেন। এই ব্যবসায় অবশ্য তিনি খুব বেশি ধনী বনে গেছেন তা না, তবে যতটুকু আয় হয় পরিবার নিয়ে বেশ সাধ্যে চলে যায়। তাছাড়া নজরুল আহমেদের বড় একজন পুত্র রয়েছে, নাহিয়ান। উৎসের সমবয়সী সে, পড়াশোনার পাচ্চুকে শহরে মোটামুটি ভালোই একটা চাকরি করে সে। মাস শেষে সেখান থেকে অর্থ পাঠায়। সব মিলিয়ে বেশ ভালোভাবেই চলে যায় তাদের সংসার। সারাদিন ব্যবসার কাজে দৌড়ে ঝাঁপিয়ে বেশ ক্লান্ত নজরুল আহমেদ কেবলই গা এলিয়ে দিয়েছিল চেয়ারে। এর মধ্যে কোত্থেকে এই উৎস নামক পদ এসে হাজির। নিশ্চয়ই ওই হাইওয়ের কাছে জমিটার জন্য এসেছে। এছাড়া তো এই আপদটার এই সময়ে তার বাড়িতে পা রাখার কথা নয়। বিরক্ত হলেন নজরুল আহমেদ, কপালে ভাঁজ ফেলে বললেন, তুমি এই সময়ে? উৎস অধর বাকি হাসলো। নজরুল আহমেদের
মুখোমুখি একটি চারে বসতে বসতে বলল, এলাম আপনাকে দেখতে। আছেন নাকি মরে টরে গেছেন? একটু খোঁজ খবর নিতে হয় না? হাজার হলেও আমরা একই গ্রামের বাসিন্দা। তুমি যে কারো খোঁজ খবর নিতে আসতে পারো না তা আমি ভালোভাবেই জানি। কেন এসেছো এবার ঝেড়ে কাশো তো। নজরুল আহমেদের থমথমে কণ্ঠস্বরে খুব খুব করে কেশে উঠল উৎস। একটু সময় নিয়ে বলল, আর কাশি আসছে না নজরুল চাচা, তবে যথাসম্ভব ঝেড়ে কাশার চেষ্টা করেছি। নজরুল আহমেদ দাঁতে দাঁত চাপলেন, রুক্ষ কণ্ঠেই বললেন, বেয়াদব। উৎস হালকা হাসলো, কাজ ঝাঁকিয়ে বলল, জন্ম থেকেই। নজরুল আহমেদ উষ্ট ফাঁকা করলেন, দাঁতে দাঁত চেপে হয়তো বলতে চাইলেন আরো কিছু, কিন্তু তার পূর্বেই শান্তি বেগম হাতে চায়ের ট্রে নিয়ে প্রবেশ করলেন কক্ষে। এমনিতেও নজরুল আহমেদ বাড়িতে ঢুকেই চায়ের কথা বলেছিল তাকে। তারপর আবার উৎসদের আসতে দেখে একটু তাড়াহুড়ো করেই চা নিয়ে এলেন তিনি। হাজার হলেও অতিথি বলে কথা। শান্তি বেগম ট্রে থেকে এক কাপ চা তুলে বাড়িয়ে দিলেন উৎসের দিকে। উৎস সৌজন্য হাসলো, হাত বাড়িয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতেই বলল, ধন্যবাদ চাচি, আপনার হাতের চায়ের স্বাদ নেওয়ার জন্যই তো এতক্ষণ বসেছিলাম এখানে। আপনি কিন্তু দারুণ চা বানান। আগের দিন খেয়ে গিয়েছিলাম, এখনো যেন জিহ্বায় লেগে আছে। শান্তি বেগম মিষ্টি হাসলেন, তবে বললেন না কিছুই। নুমালাল নজরুল আহমেদকে ট্রেতে থাকা বাকি 2 কাপ চা দিয়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। বাইরে নজরুল আহমেদ চায়ের কাপে চুমুক দিতে দিতে এবার সরাসরি শোনালেন, তুমি আবার হাইওয়ের কাছে জমিটা জন্য এসেছো? অনেকটা। আমি তো আগেই বলেছি ওই জমিটা আমি দেব না। কিন্তু ওই জমিটাই যে আমার প্রয়োজন। এইটুকু বলে থামলো উৎস। হাতের কাপটা আস্তে ধীরে টেবিলের উপর রাখলো সে। এরপর বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, আমি ভালো খারাপ, বেয়াদব বেয়ারা, গুন্ডা কিংবা বদমাইশ, আপনার এসব চিন্তা চেতনা আপাতত পাশে রাখুন। ঠান্ডা মাথায় জমিটা আর আমার কারখানাটা নিয়ে একবার ভাবুন। আমি যদি এই গ্রামে একটি কারখানা করতে পারি তাহলে কিন্তু শুধু আমার লাভ নয়, এই গ্রামেরই লাভ। গ্রামের বেকার তরুণ কিংবা দরিদ্র মানুষদের একটি কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রামটা উন্নত হবে। আর তাছাড়া আমি কিন্তু আপনার কাছে জমিটা এমনি চাইছি না, আমি ওই জমির সঠিক মূল্য দেব আপনাকে। তা দ্বারা আপনি উন্নত আরেকটি জমি কিনে নিতে পারবেন, টাকাগুলো কোনো কাজে লাগাতে পারবেন অথবা জমিয়ে রাখতে পারবেন। এরপরেও যদি ওই জমিটা আমাকে দিতে আপনার কোনো আপত্তি থাকে তাহলে আপনার জন্য আরো একটি প্রস্তাব রয়েছে আমার কাছে। নজরুল আহমেদ ভ্রু কুঁচকালেন, সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করলেন, কি প্রস্তাব? আপনি আপনার জমিটা আমাকে ভাড়া হিসেবে দিন। আমি আপাতত ওখানে আমার কারখানাটা করি আর সাথে অন্যত্র জমি খুঁজতে থাকি। অন্য কোথাও জমি পেলে বা আপনার যখন জমিটার প্রয়োজন হবে তখন না হয় কারখানা ওখান থেকে অন্যত্র সরিয়ে নেব। নজরুল আহমেদের ভালো লাগলো উৎসের কথাগুলো। সত্যি একটা কারখানা করতে পারলে গ্রামের লোকদেরই ভালো হবে। গ্রামের দরিদ্র মানুষেরা শ্রমিক হিসাবে খাটতে পারবেন, তাদের একটি আয়ের উৎস হবে। আর বেকার ছেলেগুলোকেও আর হাত গুটিয়ে বসে থাকতে হবে না, হতাশায় দিন যাপন করতে হবে না। প্রথমে তিনি ভাবলেন উৎসের কথায় রাজি হয়ে যাবেন, কিন্তু পরক্ষণে তার হৃদয়ে কড়া নাড়ল। উৎস যদি পরবর্তীতে ওই জমি আর না ছাড়ে? কথায় আসছে না, জোর যার মুল্লুক তার। এখন বর্তমান সময়টা জোরের উপরেই চলে। ক্ষমতার ধর ব্যক্তিরা দুর্বলদের পরে ছড়িয়ে ঘুরিয়ে নিজেদের সবল করে। উৎসের বাবা আকরাম মির্জা তো তাদের মধ্যেই একজন। ব্যবসা কল কারখানার নাম করে শ্রমিকদের রক্ত চুষে চুষে কে আজ এত প্রভাব প্রতি তৈরি করেছেন। তার ছেলে আর কতই বা ভালো হবে? তাও আকরাম মির্জা তো জনসম্মুখে ভদ্র একজন ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর উৎস তো সবার সামনে বেয়ারা বেয়াদব গুন্ডা। এখন তাকে ভালো ভালো কথা বলে জমিটা নিয়ে নিবে, পরে দেখা যাবে জমিটা আর ছাড়ছে না। ছাড়তে বললেও ঝামেলা করছে, তখন নজরুল আহমেদ কি করবেন? তার তো এত ক্ষমতাও নেই যে উৎসের সাথে যুদ্ধ করবে। আজ গ্রামবাসীদের ভালোর কথা ভেবে জমি দিবেন, কাল তার সন্তানদের প্রতি বসতে হবে। গ্রামবাসীদের কথা ভাবা যেমন তার কর্তব্য, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করাও তো তার কর্তব্য। তার সন্তানদের তিনি ব্যতীত আর কেউই বা আছে?
আর তাছাড়া উৎস যে গ্রামবাসীদের ভালো করবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। বাপের ছেলে তো বাপের মতোই হবে। এরা শুধু নিজেদের ভালো কথা ভাবতে জানে আর কারোর নয়। নজরুল আহমেদ নিজের মতো মত পরিবর্তন করলেন, থমথমে কণ্ঠেই বললেন, তবু আমি ওই জমি তোমাকে দেব না। ওই জমি যেভাবে আছে পড়ে থাকুক, তুমি অন্য জমি দেখো। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ। নজরুল আহমেদের শক্ত কণ্ঠস্বর উৎসের মেজাজ বিগড়ালো। লোকটাকে এত ভাবে এত কিছু বলে বুঝাচ্ছে, অথচ লোকটা বুঝতেই চাইছে না। উৎস উঠে দাঁড়ালো, তাতে দাঁত চেপে বলল, ওই জমি তো আমি নিয়েই ছাড়বো, দেখি আপনি কিভাবে আটকান। হুমকি দিচ্ছ তুমি আমাকে? আপনার যদি হুমকি মনে হয় তবে হুমকি দিচ্ছি। নজরুল আহমেদ রেগে গেলেন, কণ্ঠ কিছুটা উঁচিয়ে বললেন, এছাড়া আর তোমরা পারো কি? মানুষকে ভয় দেখিয়ে জোর খাটিয়ে নিজেদের ক্ষমতা জাহির করা ছাড়া তো আর তোমাদের উপায় নেই। বের হও আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হও। নজরুল আহমেদের চিৎকার চেঁচামেচি শুনে শতরূপা আর শান্ত ছুটে এলো। দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিল ভিতরের দিকে। উৎসের দিকে চোখ পড়তে শতরূপার কপাল কুঁচকে এলো। এ লোক আবার এখানে কেন? আর তার বাবাই বা এর সাথে চিৎকার চেঁচামেচি করছে কেন? কি করেছে উৎস? অবশ্যই এর দ্বারা ভালো কিছু করার সম্ভাবনা তো নেই। উৎসব মানেই আস্ত এক গন্ডগোলের গোডাউন। নিশ্চয়ই আবার কোনো অঘটন ঘটিয়েছে, তাই তার বাবাও খেপে গিয়ে চিৎকার চেঁচামেচি জুড়েছেন। শতরূপার ভাবনার মধ্যে উৎস সামনের টেবিলের উপরে রাখা তার চায়ের কাপটা আবার হাতে তুলে নিল। কাপটিতে এখনো কিছু চা অবশিষ্ট রয়েছে, যদিও এখন ঠান্ডা হয়ে গেছে। সেই ঠান্ডা চাটুকুই গলার মধ্যে ঢেলে দিল উৎস। গিলতে গিলতে বলল, যাচ্ছি। এত রাতে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না, এতে আপনার শান্তি লাগেও আশেপাশে পানিতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। নজরুল আহমেদ ফুঁসে উঠলেন আরো, আঙ্গুল তুলে বলতে চাইলেন আরো কিছু, কিন্তু তার আগেই উৎস তাকে থামিয়ে দিয়ে বলল, উত্তেজিত হবেন না চাচা, এই বয়সে এত উত্তেজনা আপনার শরীরের জন্য ভালো না। থামলো সে, দম নিয়ে বলল, আমি তাহলে এবার আসি, আবার দেখা হবে। কথাটা বলে উৎস আর দাঁড়ালো না, নুমানকে নিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। কক্ষ থেকে বাইরে বেরিয়ে মুখোমুখি হলো শতরূপার। সাথে সাথে যেন উৎসের হৃদয়ে একরা শীতলতা হানা দিল। মাত্র কয়েকটা দিন দেখা হয়নি তাদের, অথচ মনে হচ্ছে যেন কত শত বছর দেখা হয় না। উৎস পূর্ণ দৃষ্টিতে তাকালো শতরূপার মুখপানে। মেয়েটার মুখটা আগের থেকে চুপসে গেছে, দেখতে কেমন অসুস্থ অসুস্থ লাগছে। হৃদয় অশান্ত হলো উৎসের। ইচ্ছে হলো মেয়েটির সাথে দাঁড়িয়ে দুই দন্ত কথা বলতে, তাকে মন পড়ে দেখতে, তার কণ্ঠস্বর শুনতে, কিন্তু এখানে কোনো কিছুই সম্ভব নয়। পিছনে নজরুল আহমেদ রয়েছে। উৎস চায় না তার কারণে শতরূপা কোনো ঝামেলায় পড়ুক। উৎস একবার ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে নজরুল আহমেদের দিকে, অতঃপর শতরূপার পানে একবার দৃষ্টি বুলিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। নজরুল আহমেদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল লিমন, আবিদ আর রাজু। নুমান আর উৎস ভিতরে গেলেও তারা যায়নি। নুমান আর উৎসকে বাড়ির ভিতর থেকে বেরোতে দেখেই তাদের পানে এগিয়ে গেল বাকিরা। আবিদ বলল, ভাই নজরুল চাচা কি করছে? উৎস কোনো জবাব দেওয়ার আগেই নুমান বলল, জমি দিবে না সে। রাজু বলল, তাহলে এখন কি করবেন ভাই? উৎস বেশ স্বাভাবিক কণ্ঠেই জবাব দিল, কি আবার করব, ওই জমিতেই কারখানা করব। কিন্তু নজরুল চাচা তো বলে দিয়েছেন ওই জমি তিনি দিবেন না। নুমানের কথায় বাঁকা হাসলো উৎস, তার কাঁধে হাত দিয়েই বলল, আঙুল বাঁকাবো এবার। ওই যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এবার আঙুল বাঁকিয়ে ঘি তুলবো, তবুও ঘি ছাড়বো না। উৎসের কথায় কপালের ভাঁজ ফেলল নুমান, রাজু, আবিদ এবং লিমন। রাজু জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক কি করতে চাইছেন ভাই, একটু বলবেন কি? উৎস দম নিল, রহস্য করেই বলল, সময় এলেই দেখবি। যাই হোক, আগামীকাল সকালের দিকে বাদলকে আমার সাথে একটু দেখা করতে বলিস তো। বাদল কেন? ওই পিগরের ছাউটাকে দিয়ে কি করবেন ভাই? লিমন ভ্রু কুচকে করলো প্রশ্নটা। উৎস ফের বাঁকা হেসে জবাব দিল, কাজ আছে, আগামীকাল দেখা করতে বলিস আমার সাথে। এইটুকু বলে থামলো উৎস, এদিক ওদিক তাকিয়ে বলল, এখন তাহলে তোরা চলে যা, আমার কাজ আছে একটু। নুমানরা আর কোনো প্রশ্ন করলো না।
উৎসের আদেশ পেয়ে সবাই এক এক করে কেটে পড়লো ওই স্থান থেকে। সবাই চলে যেতেই উৎস পা চালিয়ে এসে দাঁড়ালো শতরূপার কক্ষের দিকে, প্রাচীরের নিকট। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এক লাফে প্রাচীরটা টপকে এলো পাশে। পুরনো আমলের প্রাচীর হওয়ায় নিচের দিক থেকে মাটির ভিতরে গেঁথে খুঁটো হয়ে গেছে অনেকটাই, যার দরুন উৎসের প্রাচীরটা টপকাতে খুব একটা কষ্ট হয়নি, আর তেমন কোনো শব্দও হয়নি। তবু উৎস বেশ সাবধানতা অবলম্বন করে এসে দাঁড়ালো শতরূপার কক্ষের জানালার পাশে। তাকালো ভিতরের দিকে, কাউকে দেখা যাচ্ছে না কক্ষে। হয়তো এখনো ফিরেনি মেয়েটা। উৎস জানালার সামনে থেকে একটু সরে নিজেকে আড়াল করলো, অপেক্ষা করতে লাগলো শতরূপার। শতরূপা কক্ষে ফিরলো আরো কিছুটা সময় পর। দরজাটা এঁটে দিয়ে গুনগুন করতে করতে এগিয়ে এলো জানালার দিকে। খোলা জানালা থেকে ঠান্ডা বাতাস আসছে ভিতরে। দুই হাত তুলে মেয়েটা উদ্যত হলো জানালাটা বন্ধ করতে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো উৎস। চমকে শতরূপ, বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এ লোক এখানে কি করছে, তাও তার জানালার কাছে? এ না তখন চলে গেল? শতরূপ বিস্মিত কণ্ঠে শুধালো, আপনি এখানে? এলাম আমার চাদরের খোঁজ নিতে। আমার চাদর কিনেছো? শতরূপা আমতা আমতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না মানে এখনো কিনতে পারিনি। চাদর ছিঁড়েছো? 4 দিন হয়ে গেল, এখনো কিনতে পারোনি? আর কবে কিনবে আর কবে ফেরত দিবে? শীত শেষ হলে? শতরূপা ঢুক গেল, জোরপূর্বক হেসেই বলল, আসলে অসুস্থ ছিলাম তো, তাই এখনো টাকার ব্যবস্থা করতে পারিনি। তবে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার চাদর কিনে আমি ফেরত দেব। উৎস কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল শতরূপার মুখপানে, অতঃপর থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, অসুস্থ কিভাবে হলে? এত ঠান্ডা লাগলো কিভাবে যে একদম জ্বর চলে এসেছে? শতরূপা অবাক হলো, তার জ্বর এসেছে তা উৎস কিভাবে জানলো? সে তো শুধু বলেছে অসুস্থ, জ্বর এসেছে তা তো বলেনি। মেয়েটা কপালে ভাঁজ ফেললো, সন্দিহান স্বরে বলল, আমার জ্বর এসেছে। আপনি কিভাবে জানলেন? 4 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর না পেয়ে ভেবেছিলাম আমার চাদর ফেরত দেওয়ার ভয়ে বোধহয় এলাকা ছেড়ে পালিয়েছ। তাই আজ শান্তকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা। ওই জানালো তোমার নাকি জ্বর। ও কেন, তুমি কি ভেবেছিলে আমি সারাক্ষণ চারদিকে লোক লাগিয়ে হাফ হিস্তেস করে তোমার খবর নেই? ঠান্ডা লেগেছিল কিভাবে? জানি না, কিভাবে যেন লেগে গেছিল। তোমার ঠান্ডা লেগেছে আর কিভাবে লেগেছে তাই জানো না? জানো কি তুমি সারাদিন শুধু গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে জানো? নিজের দিকে কোনো খেয়াল নেই। দেখেছো 2 দিনের চেহারার কি অবস্থা করেছো? উৎস রুক্ষ স্বরে বলল কথাগুলো। অবাক হলো শতরূপা। উৎসের কথাগুলো ক্রোধের স্বরে হলেও সে প্রতিটি কথায় ক্রোধের তুলনায় চিন্তা, শাসন এবং অধিকার বোধ বেশি টের পেয়েছে। কিসের এত অধিকার বোধ লোকটা তার উপর? আর তার জন্য চিন্তাই বা করবে কেন? তার সাথে এই ভয়ঙ্কর পুরুষের তো এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যার জন্য সে চিন্তা করবে। শতরূপার হৃদয়ে বেশ কিছু প্রশ্নরা হানা দিল, কিন্তু সাহস করে তার একটা প্রশ্ন কণ্ঠনালী ভেদ করে বের করতে পারলো না। সে এমনই লোকটা কেমন খেপাটে স্বরে শাসাচ্ছে তাকে। এরপর কিছু বললে দেখা যাবে আরো শাসাতে শুরু করেছে। তারপর এই শাসাশাসির বিন্দু পরিমাণ যদি বাড়ির কানে চলে যায় তাহলে তো হলো। শতরূপার হৃদয় ভীত হলো। সত্যি তো উৎস যে তার জানালার সামনে এসেছে এই কথা বাড়ির কেউ টের পেলে যে তাকে মেরে ফেলবে। এতক্ষণ উৎসকে হঠাৎ দেখে অবাকতায় এ কথা তো ভুলেই বসেছিল। শতরূপা ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে চোখ পোলালো, তপ্ত নিঃশ্বাস ফেললো উৎস, কণ্ঠে শুধালো, জ্বর কমেছে? ওষুধ খেয়েছো? শতরূপা উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আমতা আমতা করেই বলল, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার চাদর কিনে ফেরত দিয়ে আসব। আপনি দয়া করে এখন এখান থেকে যান, কেউ দেখে ফেললে আমাকে বিপদে পড়তে হবে। শতরূপা তিরক্তি করলো না। সে চায় না তার জন্য শতরূপা বিপদে পড়ুক বা তাকে কেউ খারাপ ভাবুক। সে শেষ একবার তাকালো মেয়েটির দিকে, দম ফেলেই বলল, নিজের খেয়াল রেখো। কথাটা শেষ করে আর এক তন্দ্রও দাঁড়ালো না উৎস। যেভাবে এসেছিল সেভাবেই সবার নজর এড়িয়ে প্রাচীর টপকে বেরিয়ে গেল বাইরে। শতরূপা বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে আপদ বিদায় হয়েছে। আকাশে উজ্জ্বল সূর্য, চারিদিকে কুয়াশা কেটে পরিষ্কার হয়েছে অনেকটাই। উৎসরা সকাল হতে না হতেই হানা দিয়েছে তাদের ক্লাব ঘুরে, মেতেছে আড্ডায়।
সারাদিন খেলা, আড্ডা, খাওয়া আর ঘুম ব্যতীত এদের জীবনে আর আছে কি? বেকার জীবন। উৎসের আড্ডার মধ্যে সেখানে এসে উপস্থিত হলো বাদল এবং তার দলবল। গতকাল রাতে উৎস বাদলকে তার সাথে দেখা করার কথা বলার পরপরই বাদলের কাছে এই খবর পৌঁছে দিয়েছেন লিমনরা। বাদল প্রায় প্রথমে ভয় পেয়ে ভেবেছিল আসবে না, এমনই সেদিন উৎসকে প্রতিবন্ধী বলেছিল। এখন একা ডেকে যদি আবার সেই কথার কোনো প্রতিশোধ নেয়, কিন্তু পরে আবার ফোরকন সিগন্যালের নির্বাচনের কথা ভেবে এখানে এসেছে। নির্বাচনে বাবার বিজয়ের কথা চিন্তা করলে ভয় পেলে চলবে না। বাদলকে দেখে উৎস প্রসারিত করলো, উঠে এসে দাঁড়ালো তার মুখোমুখি, বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, এত দেরি করলি কেন? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। বাদল অবাক হলো, কিছুটা চকিতে কণ্ঠ বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ রে। কথাটা বলে থামলো উৎস, কপালে ভাঁজ ফেলেই বলল, বুঝেছিস, অনেক ভেবে দেখলাম তোদের সাথে শত্রুতা করে আমার কোনো লাভ নেই, বরং তোদের সঙ্গ দিলে আমার লাভ হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি তোদের ফোরকান চাচার সঙ্গেই থাকবো। বাদল খুশি হলো, যাক অবশেষে লোকটা রাজি হয়েছে তাদের সঙ্গ দিতে। এবার আর তাদের বিজয় আটকায় কে? উৎস যে দলে, সেই দলেরই তো বিজয় নিশ্চিত। বাদল গদগদ হয়েই বলল, যাক ভাই, অবশেষে আপনি আমাদের দলে এসেছেন। আমাদের চেয়ে কি আনন্দ হচ্ছে? শুধু আনন্দ করলে তো হবে না, আমার কথা অনুযায়ী চলতে হবে। আর শোনার একটা কথা। কি? উৎস বাদলের কাঁধে হাত দিল, আশেপাশে সবার পানে একবার দৃষ্টি বুলিয়েই বলল, এই যে আমি তোদের পক্ষে এই কথা আপাতত কাউকে জানাবি না, একদম গোপন রাখবি সবাই। বাদল কপাল কুঁচকে প্রশ্ন করল, তা কেন ভাই? বারে, তোরা যেমন চাইছিস আমি তোদের দলে থাকি, তেমন সবাই তো চাইবে আমি তাদের দলে থাকি। এখন সবাই যদি প্রথম থেকে জেনে যায় আমি তোদের দলে আছি, তাহলে তারা বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করবে আমাকে তাদের দলে ভেড়ানোর জন্য। তারপর আরেক ঝামেলা। বাদল বিজ্ঞান নিয়ে মাথা নাড়ালো, উৎসের কথায় সায় জানিয়ে বলল, ঠিক বলেছেন ভাই, আপনি গোপনে থাকুন আর প্রকাশ্যে থাকুন, আমাদের সাথে থাকলেই হলো। আমরা আপনার ব্যাপারে কাউকে কিছু বলবো না। কথাগুলো বলে বাদল পর পর তাকালো পিছনের দিকে, তার সাথে আসা ছেলে পেলেদের দিকে, শাসিয়েই বলল, তোরাও কাউকে কিছু বলবি না। সকলে মাথা নাড়ালো একসাথে, উৎসফুৎস করে নিঃশ্বাস ফেললো। বাদলের কাঁধে দুটো চাপড় দিয়েই বলল, যাক ওসব কথা বাদ দে, এখন কাজের কথায় আসি। জি ভাই। জীবনে তো গ্রামের মানুষের কম খারাপ করলি না, এবার কিছু ভালো করার চেষ্টা কর। অন্তত পক্ষে লোক দেখানোর জন্য, সবার মনে জায়গা করে নেওয়ার জন্য ভালো ভালো কিছু কাজ কর, তবেই না গ্রামের মানুষ তোদের ভোট দিবে। কি কি করবো ভাই? যেন এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। অধর বাঁকিয়ে হেসে সে বলল, করতে হবে তো অনেক কিছুই, তবে সবার আগে তোদের একটা পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে, তাও এক রাতের মধ্যে, ইট দ্বারা পাকা পাবলিক টয়লেট। উৎসের মুখে হঠাৎ এমন কথা শুনে ভরকালো সবাই। নির্বাচনে জেতার জন্য শেষে কিনা পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে, তাও এক রাতের মধ্যে, পাকা পাবলিক টয়লেট। উৎসের মাথাটা গেছে নাকি? নুমান কিছুটা হতবাক হয়েই বলল, শেষ পর্যন্ত নির্বাচনে জেতার জন্য পাবলিক টয়লেট? উৎস এবার একটা চেয়ার টেনে বসলো, দম ফেলে বলল, জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিরও আগে প্রয়োজন টয়লেট। পৃথিবীর সবকিছু উপেক্ষা করা যায়, কিন্তু প্রকৃতির ডাক উপেক্ষা করা সম্ভব নয়। তাতে তুমি যত বড় ব্যক্তি হও না কেন, আগে মানুষ ক্ষেত খামার গাছের আড়ালে জঙ্গলে কাজ সারত, কিন্তু এখন আমরা ধীরে ধীরে সভ্য হয়েছি, এখন আর যেখানে সেখানে যাওয়াও সম্ভব নয়। সেজন্য আমাদের কি প্রয়োজন? অবশ্যই টয়লেট। থামলো উৎস, ফের বলল, আমাদের গ্রামের ভিতরের দিকে একটা পাবলিক টয়লেট থাকলেও গ্রামে ঢোকার মুখে কোনো পাবলিক টয়লেট নেই। গ্রামবাসীদের মধ্যে কেউ যদি বাহিরে কোনো কাজে যায় কিংবা ফিরতে ফিরতে রাত হয় আর তাদের প্রকৃতির ডাক পড়ে, তখন কষ্ট করে বাড়িতে ফিরে টয়লেটে যাওয়া ছাড়া উপায় থাকে না। এমন অবস্থায়
ফোরকান চাচা যদি একটা পাবলিক টয়লেট নির্মাণ করে তবে সবাই উপকৃত হবে এবং তাকে বাহবা দিবে। দেখবি এই পাবলিক টয়লেটের বদলতে তাকে সবাই ভোটও দিবে। বাদলের পছন্দ হলো উৎসের যুক্তি, চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। তবে পরক্ষণে আবার মুখটা চুপসে গেল বেচারার, চিন্তিত স্বরেই বলল, কিন্তু পাবলিক টয়লেটটা কোথায় নির্মাণ করব ভাই? কেন, হাইওয়ের ধারে নজরুল চাচার ওই জমিটার উপরে। উৎসের ছোট একটা কথা বিস্মিত হলো উপস্থিত সকলে। উৎস গত রাতে বলেছিল সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে। আঙ্গুল বাঁকাবে ঠিক আছে, তাই বলে নজরুল আহমেদের জমির উপরে একদম পাবলিক টয়লেট তুলে দিবে? এতদিনে নুমান রাজু, লিমন, আবিদ সকলেরই বোঝা হয়ে গেছে নজরুল আহমেদের মেয়ে শতরূপাকে উৎস পছন্দ করে। সেই হিসেবে নজরুল আহমেদকে উৎসর ভবিষ্যৎ শ্বশুর বলা চলে। শেষ পর্যন্ত শ্বশুরের জমির উপরে পাবলিক টয়লেট! হেসে উঠল লিমন। উৎসব চোখ গরম করে তাকালো তার দিকে, সাথে সাথে চুপ হয়ে গেল ছেলেটা। উৎসব ফের ঘাড় ঘুরিয়ে তাকালো বাদলের দিকে, স্বাভাবিক কণ্ঠে বলল, নজরুল চাচার ওই জমিটা তো খালি পড়ে আছে, উনি করছেন না কিছুই, শুধু শুধু জঙ্গল হয়ে যাচ্ছে। তার থেকে তোরা ওখানে একটা পাবলিক টয়লেট কর, মানুষের উপকার হোক। বাদল আমতা আমতা করলো, ইতস্তত করে বলল, কিন্তু নজরুল চাচা কি ওই জমিটা দিতে রাজি হবেন? রাজি হওয়া না হওয়া নিয়ে তোর দরকার কি? তুই তোর কাজ করে যাবি। শোন, ভালো কাজ করতে গেলে সবাই বাধা দেয়। তোরাও তো এত বছর কত মানুষের কত ভালো কাজে বাধা দিয়েছিস, কি দিসনি? বাদল মাথা ঝাঁকালো, অস্ফুট স্বরে বলল, তেমনি তোরাও আজ পাবলিক টয়লেট নির্মাণের মতো ভালো একটা কাজ করতে গেলে নজরুল চাচা বাধা দিবেন। শুধু নজরুল চাচা আরো না, অনেকেই বাধা দিতে আসবে, কারণ সবাই জানে এই কাজটা করে তোরা গ্রামের মানুষদের মনে জায়গা করে নিতে পারবি। সবাই তোদের ভোট দিবে, আর তোদের ভোট নষ্ট করার জন্য বিপক্ষ দল উঠে পড়ে লাগবে। নজরুল চাচা জমিটা তোদের দিতে চাইলেও বিপক্ষ দল তার কান ভাঙাবে। তাই তো বলেছি রাতের আধারে ওই জমির উপরে পাবলিক টয়লেট নির্মাণ করবি, আর যা করবি এক রাতের মধ্যে ইট সিমেন্ট দিয়ে, যাতে কেউ সহজে ভাঙতে না পারে। ঠিক বলেছেন ভাই। কথাটা বলে একটু থামলো বাদল, ফের বলল, আচ্ছা ভাই, এখন তাহলে আমি চাই ওদিকে ইট সিমেন্টের ব্যবস্থা করতে হবে, তারপর আজ রাতের মধ্যেই যা করার করে ফেলতে হবে। বাদল তার দলবল নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। উৎসব পিছু ডাকলো তার। শোন, বাদল ফের পেছন ঘুরে তাকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, জি ভাই, আর কিছু বলবেন? আমি যে এই বুদ্ধি তোদের দিয়েছি বলেও যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? জি ভাই। উৎস একটু সময় নিল, কিন্তু মনে পড়ার ভঙ্গিতে বলল, আর হ্যাঁ, পাবলিক টয়লেটটা তৈরি করে তার সামনে বেশ বড়সড় একটা সাইনবোর্ড টানিয়ে দিবি, পাবলিক টয়লেট লিখে। এত বড় সাইনবোর্ড টানাবি যাতে সহজে মানুষের চোখে পড়ে আর তারা দৌড়ে টয়লেটে যেতে পারে। বাদল মাথা নাড়িয়ে সম্মতি জানালো উৎসের কথায়। অতঃপর নিজের দলবল নিয়ে চলে গেল ক্লাব থেকে। সকাল হয়েছে অনেক আগে, শীতের কুয়াশা কাটিয়ে সূর্যটাও উজ্জ্বল হয়ে উঠেছে আকাশে। নজরুল আহমেদ কেবলই দোকান খুললেন। শীতকাল হওয়ায় একটু দেরিতেই দোকান খুলেন সে। চালের দোকান হওয়ায় এমনই সকালের দিকে তেমন ক্রেতা থাকে না তার। নজরুল আহমেদ দোকান খুলে বসতি গ্রামের এক লোক সুলেমান হন্তদন্ত হয়ে ছুটে এলো তার নিকট, হাঁপাতে হাঁপাতে বলল, নজরুল ভাই, আপনি এইখানে? ওইদিকে আপনারে আমি আপনার বাড়িতে গিয়াও খুঁজে আইছি। নজরুল আহমেদ কুচকালেন, কপালে ভাঁজ ফেলে শুধালেন, আমাকে কেন খুঁজতেছেন সলিমান ভাই? ওইদিকে যে বিশাল একটা কাণ্ড ঘটে গেছে। আপনার হাইওয়ের ধারের জমির উপরে ফোরকান শিকদার আর তার পোলায় পাকা পায়খানা বানাইছে। নজরুল আহমেদ চমকালেন। এতদিন তো ওই জমিটার উপরে উৎসের নজর ছিল, এখন ফুরকান শিকদারেরও? আর করলো শেষ পর্যন্ত তার জমির উপরে পায়খানা নির্মাণ করলো। নজরুল আহমেদ হন্তদন্ত হয়ে বেরোলেন দোকান থেকে। সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, চলুন তো গিয়ে দেখি কি অবস্থা। কিছুটা সময় অতিবাহিত হতেই হাইওয়ের ধারে জমিটার কাছে পৌঁছালেন নজরুল আহমেদ এবং সুলেমান
আহমেদের কথার সত্যতাও পেলেন। সত্যি তার জমির উপরে একটা টয়লেট নির্মাণ করা হয়েছে। আবার টয়লেটের উপর বিশাল একটা সাইনবোর্ড টানানো হয়েছে, পাবলিক টয়লেট। দূর থেকে এই লেখাটা চোখে পড়ার মতো। বাদল এবং তার দলবল ওখানেই ছিল। বেশ অনেকদিন জমিটা অবহেলা অনাদরে পড়ে থাকতে থাকতে জঙ্গল হয়ে গিয়েছে। বাদল তার দলবল নিয়ে সে জঙ্গল পরিষ্কার করছিল। নজরুল আহমেদ ফুঁসে উঠলেন, এগিয়ে গিয়ে গেলেন তাদের দিকে, ক্রুদ্ধ স্বরে বললেন, এই বেয়ারা ছেলে, কার কাছে জিজ্ঞাসা করে তোমরা আমার জমির উপর টয়লেট নির্মাণ করেছো? এত বড় সাহস তোমাদের কে দিয়েছে? বাদল নিজের কাজ থামিয়ে দিল, বুক ফুলিয়ে জবাব দিল, কেন, ভালো কাজ করেছি না? জমিটা পড়ে থাকতে থাকতে জঙ্গল হয়ে যাচ্ছিল, তাই পাবলিক টয়লেট করেছি। এতে গ্রামের মানুষদেরও উপকার হবে, আর আপনার জমি তো জঙ্গল হবে না। আমার জমি নিয়ে তোমাদের এত ভাবতে কি বলেছে? আর আমার জমির উপর টয়লেট নির্মাণ করার আগে তোমাদের অবশ্যই আমার কাছে একবার জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। তাড়াতাড়ি ওই টয়লেট ভেঙে ফেলো, নয়তো খারাপ হবে কিন্তু। এই টয়লেট তো ভাঙা যাবে না নজরুল চাচা, পাক টয়লেট, তাও এক রাতের মধ্যে তৈরি করেছি। এই টয়লেটের পিছনে আমার অনেক টাকা খরচ গেছে, আর তাছাড়া টয়লেটটা আমি গ্রামের মানুষদের ভালোর কথা চিন্তা করে তৈরি করেছি। নজরুল আহমেদ মুখ বাঁকালেন, কিছুটা তাচ্ছিল্য করেই বললেন, জীবনে তো কারোর জন্য ভালো কিছু করনি, এখন অন্যের জমিতে টয়লেট নির্মাণ করে এসেছো গ্রামের মানুষ ভালো করতে। এতই যখন গ্রামের মানুষের ভালো করার শখ, তখন অন্য কিছু করতে টয়লেট নির্মাণ করতে হবে কেন? বাদল একটু ভাবলো, তুত্তা পাখির ন্যায় উচ্ছের গতকালের বলা কথাগুলোই বলল। জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সার প্রভাব প্রতিপত্তিও আগে প্রয়োজন টয়লেট, কিন্তু প্রকৃতির ডাক উপেক্ষা করা সম্ভব নয়। তাতে সে যত বড় ব্যক্তি হোক না কেন, আগে মানুষ ক্ষেত খামার গাছের আড়ালে জঙ্গলে কাজ সারত, কিন্তু এখন আমরা ধীরে ধীরে সভ্য হয়েছি। এখন আর যেখানে সেখানে যাওয়াও সম্ভব নয়। সেই জন্য একটি স্বাস্থ্যসম্মত টয়লেট প্রয়োজন। আমাদের গ্রামের ভিতরের দিকে একটা পাবলিক টয়লেট থাকলেও গ্রামে ঢোকার মুখে কোনো পাবলিক টয়লেট নেই। গ্রামবাসীদের মধ্যে কেউ যদি বাইরে কোনো কাজে যায় কিংবা ফিরতে ফিরতে রাত হয় আর তাদের প্রকৃতির ডাক পড়ে, তখন কষ্ট করে বাড়িতে ফিরে টয়লেটে যাওয়া ছাড়া উপায় থাকে না। তাই গ্রামে ঢোকার মুখে একটা পাবলিক টয়লেট প্রয়োজন ছিল। নজরুল আহমেদ শুনলেন বাদলের কথাগুলো, অবাক হলো তিনি। এই মাথা মোটা গর্ধব ছেলে আবার এখন যুক্তি দিতে শিখলো কোথা থেকে? যার এক দুই গুনতে গিয়ে ফুচট খেতে হয়, সে কিনা গড়গড় করে টয়লেট নির্মাণের জন্য যুক্তি দিচ্ছেন। টয়লেট নির্মাণ করতে এসে এর কুবর ভর্তি মাথাটা খুলে গেল না তো? নজরুল আহমেদ একটু কেশে নিজের গলা পরিষ্কার করলেন, থমথমে কণ্ঠে বললেন, এতই যখন টয়লেট নির্মাণ করে গ্রামের মানুষের ভালো করার শখ, তাহলে নিজের জমিতে করতে আমার জমিতে কেন? এক্ষুনি আমার জমির উপর থেকে এটা সরাও, নয়তো আমি কিন্তু ওটাকে ভেঙে ফেলবো। নজরুল আহমেদের কথা শেষ হতে না হতেই সেখানেও এসে উপস্থিত হলো উৎস আর তার দলবল। মূলত নজরুল আহমেদ এখানে এসেছে শুনে সে তার দলবল নিয়ে দ্রুত চলে এসেছে। অনেই তো শুরু হবে তার আসল খেলা। উৎস দাঁড়ালো নজরুল আহমেদের পাশ ঘেঁষে, কণ্ঠটা একটু খাদে নামিয়ে পড়ল, আমি জমিটা চাইলাম, দিলেন না। এখন ফোরকান চাচা আপনার জমির উপর দিল তো পাবলিক টয়লেট নির্মাণ করে, আমি নিলে তো তাও কারখানা তৈরি করতাম। আর এখন আপনার জমির উপরে পুরো গ্রামবাসী তাদের বর্জ্য পদার্থ নিষ্কাশন করবে। খাঁটি বাংলায় বললে কথাটা সম্পূর্ণ করতে পারলো না উৎস। মাঝপথেই তাকে থামিয়ে দিল নজরুল আহমেদ, বলে উঠলেন, এই তুমি, এই কাজ নিশ্চয়ই তোমার। বাদলকে দিয়ে এই কাজ নির্ঘাত তুমি করিয়েছো। উৎস অবাক হওয়ার ভান ধরলো, নিরীহ চোখ মুখে বলল, এসব কি বলছেন আপনি চাচা? আমি বাদলকে দিয়ে আপনার জমির উপরে পাবলিক টয়লেট নির্মাণ করাতে যাব কেন? আমি তো এসবের কিছুই জানতাম না। আমি আরো সকালে বাজারে এসে খবরটা শুনলাম, তারপর ছুটে এলাম এখানে দেখতে যে ঘটনা আসলেই সত্যি কিনা। উৎসের কথা শুনে হা হয়ে গেল নুমান, রাজু, আবিদ আর লিমন। রাজু কোনোই দ্বারা নুমানের পেটে একটা খোঁচা দিল, ফিসফিসিয়ে বলল, এই তোর খাড়ার উপর ঠাডা পড়ার পর মিথ্যা কথা। নুমানও রাজুর ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল, এবারে মিথ্যা বলে নোবেলটা বোধ হয় উৎসবের দিকে ছুড়ে দিতে হবে। নুমানের কথা শেষ হতেই শোনা গেল আবারও নজরুল আহমেদের কণ্ঠস্বর। ফুঁসে উঠে তিনি বললেন, মিথ্যা বলছো তুমি? কি ভেবেছো আমি বুঝি না কিছুই?
এই কাজ তোমার, তাছাড়া আর কেউ কারো নয়। উৎস তাকালো বাদলের দিকে, প্রশ্ন করলো, আমি এসবের কিছু জানি? তুই বল বাদল, আমি কি তোকে নজরুল চাচার জমির উপরে পাবলিক টয়লেট নির্মাণ করতে বলেছি? বাদল ডানে বামে মাথা ঝাঁকালো, পরিষ্কার কণ্ঠেই বলল, একদম না। গ্রামের মানুষদের উপকার আমি আর আমার বাবা করতে চেয়েছেন, এখানে উৎস ভাইয়ের কোনো দোষ নেই। উৎস উৎস প্রসারিত করে হাসলো, নজরুল আহমেদের দিকে তাকিয়ে বলল, বল, দেখেছেন আমি আর কিছুই জানতাম না। নজরুল আহমেদ তেতে গেলেন আরো, বাদলের দিকে আঙ্গুল তুলে শাসিয়েই বললেন, তোমার আর তোমার বাপের নামে আমি মামলা করব। আমার জমিতে পাবলিক টয়লেট তোলা না দেখে নেব আমি সবাইকে। কণ্ঠে তোলা কথার সমাপ্তি ঘটিয়ে নজরুল আহমেদ প্রস্থান করলেন। বাদল কিছুটা ভয় পেয়ে গেল। অন্য সময় হলে সে ভয় পেত না, কিন্তু সামনে নির্বাচন, এই সময়ে তাদের মামলায় পড়া মানেই নির্বাচনে হার। বাদল এগিয়ে এলো উৎসের দিকে, ভীত কণ্ঠেই বলল, এবার কি হবে উৎস ভাই? নজরুল চাচা যদি সত্যি মামলা করে বসেন তাহলে কি হবে? উৎস হাত রাখলো বাদলের কাঁধে, ভরসা দিয়ে বলল, আরে কিচ্ছু হবে না, আমি আছি তো নাকি? সূর্যটা ডুবে গেছে অনেক আগে, চারদিকে আধারের চাদর ছড়িয়ে পড়েছে। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল মাঠ জুড়ে আজ মেলা বসেছে। শান্ত সেই সন্ধ্যা থেকে বাবার পিছু পিছু ঘুরছে মেলায় যাওয়ার উদ্দেশ্যে। নজরুল আহমেদের মন মেজাজ আজ এমনিতেই ভালো না। ফুরকান সিকদারের কাছ থেকে নিজের জমি কিভাবে উদ্ধার করবে সেই চিন্তায় চিন্তায় দিশেহারা। তার মধ্যে আবার এই ছেলের যন্ত্রণা। নজরুল আহমেদ রেগে গেলেন, ছেলেকে ধমকেই বললেন, মেলা কিসের? যাও এক্ষুনি গিয়ে পড়তে বসো, নয়তো সাপকে পিঠে ছাল তুলে নেব। শান্তের মুখটা চুপসে গেল, ছলছল করে উঠল চোখ জোড়া। তবে বাবার এমন ধমকের পর আর কিচ্ছু বলার সাহস পেল না সে। অশ্রুসিক্ত চোখ জোড়া নিয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর নজরুল আহমেদের নিজেরই খারাপ লাগলো। শান্ত তো কোনো দোষ করেনি, দোষ করলে করেছে ফুরকান সিকদার আর তার ছেলে। তার জন্য শুধু শুধু শান্তকে বকাটা ঠিক হয়নি। শান্ত বাচ্চা ছেলে, তার তো মেলায় যেতে ইচ্ছে হবে। তপ্ত নিঃশ্বাস ফেললো নজরুল আহমেদ, গলা উঁচু করে ডেকে উঠলেন, শান্ত, শান্ত। গলা উঁচু করে ডেকে উঠলেন। বাবার ডাক শুনে শান্ত আর শতরূপা দুজনেই ছুটে এলো। শান্ত থমথমে মুখশ্রী নিয়ে দাঁড়ালো বাবার পাশে, মলিন কণ্ঠে শোধালো, ডেকেছে কেন বাবা? শান্ত চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, উৎসুক কণ্ঠেই বলল, তুমি নিয়ে যাবে মেলায়? নজরুল আহমেদ উষ্ঠ প্রসারিত করলেন, শান্তর কাঁধে আলতো ভাবে দুটো চাপড় দিয়ে বললেন, মেলায় যাবি? যা তাড়াতাড়ি তৈরি হয়ে নেই। শান্ত আনন্দে আত্মহারা হলো, দড়ি কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, মা, আমার লাল জামাটা দাও না, বাবার সাথে মেলায় যাব। শান্ত কক্ষ থেকে বেরিয়ে গেলেও শতরূপা গেল না। তারও মেলায় যেতে ভীষণ ইচ্ছে হচ্ছে। মেলায় গিয়েছে সে কবে, দিন তারিখও ভুলে গেছে, কিন্তু বাবার কাছে কথাটা বলার সাহস হচ্ছে না। যদি আবার ধমক টমক দেয়। শতরূপা বাবার সামনে দাঁড়িয়ে উড়নার কুড়না আঙ্গুলে পেঁচাতে লাগলো। ভুরু কুচকালেন নজরুল আহমেদ, থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, কিন্তু তুইও যাবি নাকি মেলায়? শতরূপা মাথা নুইয়ে নিল, উত্তর দিল না কোনো। নজরুল আহমেদ বুঝে নিলেন মেয়ের মনের কথা, কণ্ঠটা একটু নরম করে বললেন, যা তৈরি হয়ে নেই, তোদের দুই ভাই বোনকে আজ মেলায় ঘুরতে নিয়ে আসবো। শতরূপা প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে খুশিতে কতকত হয়ে উঠল। কতদিন পর একটু মেলায় যাবে, ঘুরবে সে। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি মেয়েটা ছুটলো তৈরি হতে। রাতের অন্ধকারকে ছাপিয়ে চারিদিকটা সেজে উঠেছে রং বেরঙের আলোয়। ছোট ছোট লাল, নীল, সবুজ, হলুদ মরিচ পাতির ঝিকিমিকি আলোয় সাজিয়ে তোলা হয়েছে মেলা। ছোট ছোট দোকানগুলো, চারিদিকে মানুষ কিচকিচ করছে। মেলার একদিকে নাগরদোলা ঘুরছে নিজের তালে, সেই দিক থেকে হই হই করে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। উৎস আর তার দলবল এসেছে মেলায়। যদিও এই মেলা কিংবা এত কোলাহলে আসার কোনো ইচ্ছা উৎসের ছিল না, কিন্তু নোমানদের টানাটানিতে আর না এসে পারল না। উৎস আশেপাশে দৃষ্টি বোলাতে বোলাতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার নজর আটকালো একটা চুরির দোকানে। নানান ধরনের
চুড়ি দ্বারা সাজানো দোকানটা, সাথে কানের দুল, মালা, মেয়েদের আরো বিভিন্ন ধরনের সাজের সামগ্রী রয়েছে। উৎস এগিয়ে গেল দোকানটির কাছে, হাতে তুলে নিল এক মুঠো নীল রঙা কাচের চুড়ি। চুড়ি মুঠো একবার উল্টে পাল্টে দেখে দোকানিকে জিজ্ঞেস করলো, এটার দাম কত? উৎস কোনো তর্কাতর্কি করলো না, পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে এগিয়ে গেল দোকানিকে। এতপর চুড়ির মুঠো হাতে নিয়ে নাড়াতে নাড়াতে এগিয়ে চলল ভিড় ঠেলে। কিছুটা দূরে গিয়ে হঠাৎ পা জোড়া থেমে গেল উৎসের। ভিড়ের মধ্যে শতরূপাকে দেখলো, মনে হচ্ছে উৎসের কপালে ভাঁজ পড়লো। সে পাশ ফিরে তাকালো, না তাহলে ভুল দেখেনি সে। ওই তো দেখা যাচ্ছে শতরূপাকে, সাথে নজরুল আহমেদ এবং শান্তও আছে। শান্ত তার বাবার হাত ধরে হাঁটছে, আর তার পিছু পিছু এমনি হাঁটছে শতরূপা। কিন্তু এই মেয়ে এখানে কি করছে? এত মানুষের মধ্যে মেলায় কি করছে সে? উৎস মেজাজ বিগড়ালো। তার মেজাজটা আর একটু বিগড়ে দিতে মেয়েটা হঠাৎ ধাক্কা খেলো এক মধ্যবয়স্ক পুরুষের সাথে। শতরূপা কুকড়ে গেল সাথে সাথে, তবে বলল না কিছু। আর মধ্যবয়স্ক লোকটাও কিছু না বলে চলে গেল। হয়তো এই ভিড়ের মধ্যে কার সাথে না কার সাথে ধাক্কা খেয়েছে তাও খেয়াল করেনি সে। উৎসের ক্রোধের পারদ তড়তড়ি বেড়ে গেল মুহূর্তে। হাতের চুড়ি মুঠো সে ভরে নিল পকেটে, তাতে দাঁত চেপে নুমানদের বলল, তোরা মেলায় ঘোর, আমি আসছি একটু। কিন্তু ভাই, কথাটা আর সম্পূর্ণ করতে দিল না রাজুকে। তার আগে ভিড় ঠেলে সামনের দিকে পা বাড়ালো উৎস। শতরূপা বাবা আর ভাইয়ের পিছু পিছু হাঁটছিল, মাথা নুয়ে নুয়ে। হঠাৎ ভিড়ের মধ্যে তার হাতে টান পড়তে চমকে উঠল মেয়েটা। একটু আগে কে যেন ধাক্কা দিয়ে চলে গেল, এখন আবার হাত ধরে টানাটানি করছে। শতরূপার হৃদয়ে ক্রোধ জন্মালো, সাথে কিছুটা ভয়ও লাগলো তার। তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো মেয়েটা। নজরে এলো উৎসের শক্ত মুখশ্রী। দ্বিতীয় দফায় চমকালো শতরূপা, এই লোক আবার এখানে কেন? আর এত ভিড়ের মধ্যে তার হাত ধরে টানাটানি বা করছে কেন? নিশ্চয়ই সেই চাদরের জন্য। সামান্য একটা চাদর, সেটার জন্য তাকে শান্তি তো দিল না। এখন একটু মেলায় ঘুরতে এসেছিল, সেখানেও শান্তি নেই। শতরূপা বিরক্ত হলো, কপালে ভাঁজ পেলেই বলল, আপনি এভাবে এত মানুষের মধ্যে আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। হাত ছাড়লো না, বরং আরো শক্তভাবে হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো নিজের সাথে। শতরূপা ব্যস্ত হলো, তাড়াহুড়া করে বলল, এ কি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? বাবা আমাকে খুঁজে না পেলে ভীষণ বকবেন। থামলো শতরূপ, গলা উঁচিয়ে ডাকলো, বাবা, ও বাবা। তার বাবা কোনো সারা শব্দ নেই, শোনা যাচ্ছে শুধু মেলায় উপস্থিত জনমানবের চিৎকার চেঁচামেচি। মেয়েটি পিছন ফিরে তাকালো। ভিড়ের মধ্যে তার বাবা ভাইকে নজরে এলো না। হয়তো পিছনে যে শতরূপা পড়ে আছে তা খেয়াল না করেই তারা সামনে চলে গেছে। উৎস ততক্ষণে তাকে টেনে নিয়ে এসে দাঁড় করালো মেয়েরা পেছনের দিকে। এই দিকটায় তেমন মানুষ নেই বললেই চলে, সবাই মেলার ভিতরে ব্যস্ত। তবে মেলার ভিতরকার আলো এদিকটাও বেশ উজ্জ্বল। উৎস শতরূপার হাত ছাড়লো, কিছুটা ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করলো, তুমি মেলায় এসেছো কেন? একটু পড়লো, এলোমেলো দৃষ্টি ফেলে বললো, ঘুরতে এসেছি একটু। কার কাছে জিজ্ঞেস করে তুমি মেলায় এসেছো? সে কণ্ঠে স্পষ্ট করে। এই পর্যায়ে বিরক্ত হলো শতরূপা, কপালে ভাঁজ ফেলে সে জবাব দিল, কার কাছে জিজ্ঞেস করে এসেছি মানে কি? বাবার সাথেই তো মেলায় এসেছি, আর কার কাছে জিজ্ঞেস করে আসার প্রয়োজন আছে আমার? শতরূপার এমন প্রশ্নে কিছুটা দমে গেল উৎস। সত্যিই তো, শতরূপা কার কাছে জিজ্ঞেস করার আছে? সে তো এখনো এই মেয়েটির কিচ্ছু না, তার কোনো অধিকার নেই শতরূপার উপরে। আর অধিকার করে নিতে কতটা সময় প্রয়োজন হয় কে জানে। বীর বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ানোর ইচ্ছে উৎসর নেই, সেখানে হারিয়ে ফেলার একটা ভয় থাকে। ভীষণ ভাবে ছুটে ইচ্ছে হলেও ছুঁয়ে দেওয়ার অধিকার থাকে না, কলঙ্কের ভয় থাকে। উৎস এই ভয় নিয়ে কোনো সম্পর্কে জড়াতে পারবে না। উৎসের শতরূপাকে চাই, আর সম্পূর্ণ রূপেই চাই। যদিও সে চাইলে বিয়ে করে নিতে পারে শতরূপাকে, কিন্তু এখন বিয়ে করলে তাকে আবার ওই আকরাম মির্জার উপরে নির্ভর হতে হবে। না হয় কোনো উপায় না পেয়ে বাঁচার জন্য এখনো আকরাম মির্জার অর্থে চলে, কিন্তু নিজের বউকে সে কখনো লোকের অর্থে চালাবে না। সে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে শতরূপাকে বিয়ে করবে। আর এর জন্য যত দ্রুত সম্ভব কারখানাটা করা প্রয়োজন। তপ্ত নিঃশ্বাস ফেলল উৎস, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করেই বলল, তোমার হাতটা দাও তো। কেন?
দিতে বলেছি, দাও। শত্রুতা তবুও নিজের হাত দিল না, হাত দুটো গুটিয়ে রাখলো শরীরে জড়ানো শীত চাদরের ভিতরে। চুপ তাকালো, একটু সময় নিয়ে নিজেই হাত বাড়িয়ে ধরলো শত্রুতার এক হাত। হকচকিয়ে উঠলো মেয়েটি, কি ঠান্ডা হাত। শত্রুতার যেন মনে হলো ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করে তার হাতের উপরে রাখা হয়েছে। নিজের দ্রুত নিজের হাতটা টেনে সরিয়ে নিতে চাইল, কিন্তু নিতে দিল না। কেমন শক্ত অথচ আদুরি ভাবে নিজের মুঠোবন্দি করলো শত্রুতার হাতটা। কণ্ঠ খাদি নামিয়ে বলল, তোমার হাতটা ভীষণ উষ্ণ মেয়ে, মনে হচ্ছে যেন সারাক্ষণ ধরে থাকি। তোমার থেকে একটু উষ্ণতার ধার নিয়ে আমার সর্বাঙ্গে মাখি। শত্রুতা শুনলো উচ্ছের কণ্ঠ নিঃসৃত প্রতিটি ধ্বনি, তবে একটা কথার মানেও তার মস্তিষ্কে বুঝতে সক্ষম হলো না, আর সে বোঝার চেষ্টাও করলো না। একটি লোকটা তার বরফের মতো ঠান্ডা হাত দিয়ে তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, তার উপর আবার হেয়ালি শুরু করেছে। শত্রুতার নাক মুখ কুচকালো, কণ্ঠে বিরক্তি নিয়েই বলল, আপনার হাত ভীষণ ঠান্ডা, আমার হাত ছাড়ুন তাড়াতাড়ি। উৎস হাসলো। হঠাৎ তার এক হাত আলতোভাবে ছুঁয়ে দিল শত্রুতার বাম গালে। মেয়েটি লাফিয়ে উঠলো, সাথে সাথে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, আপনার ঠান্ডা হাত দিয়ে একদম স্পর্শ করবেন না আমাকে, আমার এই ধরনের ফাজলামো একদম পছন্দ নয়। তাহলে কি উষ্ণ হাত দিয়ে স্পর্শ করব? না, আপনি কোনোভাবেই স্পর্শ করবেন না আমাকে, একদম কোনোভাবেই না। উচিত দৃষ্টি শীতল হলো, কিন্তু সময় নিয়ে সে চেয়ে রইল শত্রুতার মুখপানে। অতএব শান্ত কণ্ঠেই বলল, তোমাকে স্পর্শ করলে একমাত্র আমি করব। এই কথা নড়চড় হলে প্রথমে তুমি মরবে, তারপর আমি। মানে? সে জবাব দিল না। শত্রুতার কথার পর পকেট থেকে সে নীল চুরির মুঠো বের করলো, যত্ন করে পরিয়ে দিল মেয়েটির হাতে। হাসি কি বলল, বাহ, সুন্দর মানিয়েছে তো। শত্রুতা নিজের হাতটা উঠিয়ে চোখের সামনে ধরলো, চুড়িগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখলো, বলল, কিন্তু এগুলো আপনি আমাকে পরিয়ে দিলেন কেন? দিলাম উপহার হিসেবে, আমার চাদর ছিঁড়েছ না, তার উপহার। শত্রুতা অবাক হলো, চাদর ছিঁড়েছে? বাড়ির দেওয়ার তাগিদে রাত বিরাতে তাদের বাড়ি পর্যন্ত গিয়ে এই লোক উপস্থিত হলো, আর এখন কিনা সে চাদর ছেঁড়ার জন্য উপহার দিচ্ছে। শত্রুতা অবাক স্বরেই বলল, আপনি না চাদর কিনে দেওয়ার জন্য সেদিন রাতেও আমার বাড়িতে হানা দিলেন, আর এখন আবার চাদর ছেঁড়ার উপহার দিচ্ছেন? উচ্চ মাথা নাড়ালো, জবাব দিল, হ্যাঁ, সেজন্যই নাই চুরি উপহার দিয়েছি। এই চুরি যতবার দেখবে ততবার আমার চাদরের কথা মনে পড়বে, আর তত তাড়াতাড়ি তুমি আমার চাদর কিনে দেওয়ার চেষ্টা করবে। শত্রুতা ঠিক ধরেছিল, এই লোকের দ্বারা ভালো কিছু সম্ভব না। এই লোক তাকে শুধু শুধু চুরি উপহার দিবে, এটা ভাবাও বোকামি। এ তো তাকে চুরি উপহার দিয়েছে নিজের স্বার্থে। শত্রুতা নিজের হাত থেকে চুরিগুলো খুলতে উদ্যত হলো, কণ্ঠেই বলল, এগুলো আমি নিতে পারবো না। কেন? বাবা দেখলে বকবেন। বাবা দেখবে কিভাবে, লুকিয়ে রাখবে? পারবো না আমি। ছোট ছোট করে তাকালো শত্রুতা, বলল, তুমি এই চুরি একদিকে আমাকে ফেরত দিবে, আর অন্যদিকে আমি তোমার আর আমার ভিতরকার চাদর কাণ্ড নজরুল চাচার কানে পৌঁছে দেব। এখন তুমি যদি চাও তোমার বাবা চাদরের বিষয়টা জানুক, তাহলে চুরি ফেরত দাও, আমার কোনো সমস্যা নেই। চুপসে গেল শত্রুতা, হাত ছেড়ে গেল, আর সে খুলল না চুরিগুলো। এই একটা চাদর, চাদরই সব নষ্টের গোড়া। শত্রুতা দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, চীনের দুঃখ হুয়াং হো, আর আমার দুঃখ চাদর। প্রতিটা বেলায় ঠিকভাবে শুনতে পেল না। কেন সে একবারে নাচিয়ে এসে বল, কিছু বললে? শত্রুতা আর চোখে একবার তাকালো উৎসের দিকে, কণ্ঠ থমথমে ভাব নিয়েই বলল, আমি বাবার কাছে যাব। তা তো যাবে অবশ্যই, আমি তো আর তোমাকে এখানে বেঁধে রাখতে আনিনি, তাই না? থামলো উৎস, দম নিয়ে বলল, আচ্ছা বলো কি খাবে, খাইয়ে দাইয়ে তোমার বাবার কাছে দিয়ে আসছি। আমি বাবার কাছে যাব, আমি কিচ্ছু খাবো না, আমাকে শুধু আমার বাবার কাছে দিয়ে আসুন। উৎস কথা বাড়াতে গিয়েও বাড়ালো না। শত্রুতাকে আর বোধ হয় এখানে রাখা ঠিক হবে না। নজরুল আহমেদের নিকট না বলে মেয়েটাকে এখানে নিয়ে এসেছে, বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তার মেয়েকে করে দিয়েছে। এরপর আরো দেরি করলে আর লোকটা শত্রুতাকে না পেলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবেন। আর তাছাড়া এখানে তাদের দুজনকে এভাবে গ্রামের কেউ দেখে ফেললেও বদনাম রটে যাবে। গ্রামের মানুষ হলে তাল বানিয়ে
ছড়িয়ে দেওয়ার অভ্যাস রয়েছে এদের। উৎস এমনি গ্রামের বেয়াদব হিসাবে পরিচিত, কিন্তু সে কোনোভাবে চায় না তার জন্য শতরূপার গায়ে কলঙ্ক লাগুক। উৎস আশেপাশে একবার তাকালো, অতঃপর হাত বাড়িয়ে ধরলো শতরূপার এক হাত। চাদরের আড়ালে তাদের হাত দুটো আড়াল করে সম্মুখের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, চলো তাহলে। মেলার মধ্যে এলো শতরূপার উৎস। এদিক ওদিক ঘুরে ঘুরে খুঁজতে শুরু করলো নজরুল আহমেদকে। কিছুটা সময়ের ব্যবধানে তারা খুঁজে পেয়ে গেল তাকে। ব্যক্তিরা এদিক ওদিক হন্যে হয়ে যেন খুঁজছে, নিশ্চয়ই মেয়েকে খুঁজছেন। উৎস শতরূপার হাত ছেড়ে দিল, নজরুল আহমেদকে দেখিয়ে বলল, ওই তো তোমার বাবা, যাও তার কাছে যাও। শতরূপা বাবার কাছে, তার কাছাকাছি গিয়ে ডাকলো, বাবা বাবা। মেয়ের কণ্ঠ প্রতিটি পিছন ফিরে তাকালেন নজরুল আহমেদ। এতক্ষণ পর মেয়েটাকে দেখে যেন প্রাণে প্রাণ ফিরে পেলেন তিনি। মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ যখন পিছন ঘুরে আর মেয়েকে খুঁজে পেল না নজরুল আহমেদ, তখনই যেন তার প্রাণ পাখি যায়। তখন থেকে শান্তর হাত ধরে হন্যে হয়ে এদিক ওদিক মেয়েকে খুঁজছেন তিনি। এইটুকু সময়ে কত শত খারাপ চিন্তা ভাবনা ভয় জেগে ধরেছিল তাকে। যাক, মেয়ে তার ফিরে এসেছে। স্বস্তির নিঃশ্বাস পেলেন নজরুল আহমেদ। তবে তখনই আবার মেয়ের প্রতি হৃদয় ক্রোধ হানা দিল তার। মেয়েটা তাকে না বলে কোথায় গিয়েছিল? এই মেলা এত ভিড়ের মধ্যে যদি কিছু হয়ে যেত, যদি খারাপ লোকের পাল্লায় পড়তো। নজরুল আহমেদ তেড়ে গেলেন শতরূপার দিকে, শরীর বললেন, এখন মারবো একটা থাপ্পড়। না বলে কোথায় গিয়েছিলি তুই? শতরূপা কেঁপে উঠলো বাবার ধমকে। উত্তর দেওয়ার মতো কিচ্ছু পেল না সে। এমনি তো বাবা রেগে আছেন তার উপর, এরপর আবার যদি টেনে মেলার বাইরে নিয়ে গিয়েছিল তাহলে তো আরো রেগে যাবেন। এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা, আমটা আমটা করে। তার পূর্বে উৎস এগিয়ে এলো তাদের দিকে। নজরুল আহমেদের মুখোমুখি দাঁড়িয়ে বলল, মেলায় ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল আপনার মেয়ে, ভাগ্যিস আমি পেয়েছি, ফিরিয়ে দিয়ে গেলাম। কথাটা বলে এক পলক তাকালো সে শতরূপার পানে, ফিরিয়েই বলল, অন্য কেউ হলে ফিরিয়ে দিত কিনা সন্দেহ, যদিও আবার ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে ফিরিয়ে দিয়ে গেলাম। নজরুল আহমেদ শুনলেন না উৎসের সশক্ত কথাগুলো, তবে মেয়ের হারিয়ে যাওয়ার কথা শুনে কিছুটা দমে গেলেন তিনি। তিনি জানেন তার মেয়ে একটু নরম, আত্মকেন্দ্রিক স্বভাবের। এমন ভিড় কোলাহল পূর্ণ স্থানের সাথে মানিয়ে নিতে পারে না সহজে, নিজেকে সামলে সবার মধ্যে চলতে পারে না বাইরের কোলাহল পূর্ণ দুনিয়ায়। এটা অবশ্য তার জন্যই তিনি ছোটবেলা থেকে মেয়েকে অধিক শাসনে একাকী বড় করেছেন, মানুষের মধ্যে তেমন যেতে দেননি। তাই মেয়েটাও একটু লাজুক স্বভাবের হয়েছে। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লেন নজরুল আহমেদ। উৎসের সাথে আর বাক্য বিনিময় না করে ধরলেন মেয়ের এক হাত, টেনে নিয়ে যেতে যেতে বললেন, বাড়িতে চল। শান্ত মন ক্ষুণ্ণ হলো। মেলায় এসে তো শতরূপাকে খুঁজতে খুঁজতে সময় গেল, না তার একটু ঘোরা হলো আর না কিছু খাওয়া হলো। এদিক এদিক কেটে ধমক শুনে এই কেমন মেলা এলো সে। শান্ত বাবার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল, প্রতিবাদ করিয়ে বলল, মেলায় এসে না ঘুরলাম না কিছু খেলাম, আমি মেলায় ঘুরবো, বাড়িতে যাব না। নজরুল আহমেদ আরো শক্ত করে ধরলো শান্তের হাত, তাতে দাঁত চেপে শাসিয়েই বলল, আর মেলায় ঘুরতে হবে না, বাড়িতে চল এখন। মধ্যরাত, চারদিকটা গাঢ় অন্ধকারে ঢেকে গেছে, সেই সাথে নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে পুরো গ্রাম। সবাই হয়তো এই মুহূর্তে নিদ্রাদেশে দাপিয়ে বেড়াচ্ছে সগৌরবে। শতরূপাও গভীর ঘুমে আচ্ছন্ন। তার এই ঘুমের মধ্যে হঠাৎ বন্ধ জানালায় ঢোকা পড়লো, প্রথমে ধীরে তারপরে একটু জোরে। শতরূপা প্রথমে টের না পেলেও পরে টের পেল। নড়ে চড়ে উঠল মেয়েটা, করে চোখ দুটো। তবে হঠাৎ ঘুম ভাঙায় সে স্বপ্নের দাঁত ভরতে পারলো না। একটু সময় নিয়ে যখন বুঝতে পারলো জানালার শব্দ হচ্ছে, সাথে সাথে চোখের সব গুনগুন ভাব দিয়ে পালালো। তড়ি পেকে লাফিয়ে উঠে বসলো সে, ভীত নয়নে তাকালো জানালার দিকে। এত রাতে তার জানালার নিকট আবার কে এসেছে? এদিকটা এই সময় তো কারো হাসার কথা না। শতরূপা বিছানা থেকে নামতে গিয়েও থেমে গেল। কোনো ভূত নয়তো আবার হতে পারে। শতরূপা তাদের কাছে শুনেছে এই মাঝরাতে নাকি তেনারা হানা দেয়। মেয়েটা ভয়ে কুকড়ে গেল। পরপর ডুব দিয়ে সৃষ্টিকর্তার নাম জপতে শুরু করলো অনবরত।
কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই শতরূপা শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। মেয়েটা চোখ বড় বড় করে ফেললো। ভূতনাথ তার নাম জানলো কিভাবে? কান খাড়া করলো মেয়েটি। আমি চমকে উঠলো। এতে উঠছে কণ্ঠস্বর। এই লোক এত রাতে এখানে কি করছে? শতরূপা ভয় ভুলে তড়িঘড়ি করে নামলো বিছানা ছেড়ে। দ্রুত গিয়ে খুললো জানালাটা। সে যা ভেবেছিল তাই, উৎস এসেছে। শরীরে কালো রঙা একটি হুডি জড়িয়ে তার দুই পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে রয়েছে জানালার সামনে। শতরূপা গোল গোল চোখে পর্যবেক্ষণ করলো উৎসের পা থেকে মাথা অবধি। অতঃপর অবাক সরেই বলল, আপনি এত রাতে এখানে? ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে আসি। শতরূপা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়েই বলল, কেন? চাদরের চিন্তায় বুঝি এখন ঘুমটুম হারাম হয়ে গেছে? তবে বলে রাখি, আমি এখনো টাকার ব্যবস্থা করতে পারিনি, আর আপনার চাদরও কিনতে পারিনি। উৎস আড়ালে হাসলো, কণ্ঠে গম্ভীরতা নিয়ে বলল, বাইরে এসো। কেন? জানালার এপাশ ওপাশে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না, বাইরে এসো। শতরূপা বিরক্ত হলো। একে তো এই শীতে এত রাতে এই লোক এভাবে চুরের মতো এসে হানা দিয়েছে, এখন আবার বাইরে ডাকছে। নাক মুখ কুচকালো শতরূপা বিরক্তি ভরা কণ্ঠেই বলল, পারবো না। আচ্ছা, আমি তাহলে ভিতরে আসছি, অপেক্ষা করো। কথাটা বলে উৎস হাত দিল শতরূপার কক্ষের জানালায় লাগানো লোহার শিকগুলোতে। বেশ পুরনো হওয়ায় শিকগুলো মরিচা ধরে গেছে। নিচের দিকটা অনেকটা ঘরে ঝরেও গেছে। উৎস বেশ বিচক্ষণতার সাথে একটা শিক ধরে ঘোরানো শুরু করলো। অল্প সময়ের মধ্যে উঠে গেল। চোখে উঠলো শতরূপা। এই লোক তো শুধু ভয়ঙ্কর নয়, তার উপরে এই লোক তো মা নিয়ে ডুববে। ব্যস্ত হলো, তাড়াহুড়ো করেই বলল, এগুলো উঠাবেন না, উঠাবেন না, আমি বাইরে আসছি, এক্ষুনি আসছি। কথাটা বলে শতরূপা দেরি করলো না, চোখ লাগালো বাইরের দিকে। হাসলো। স্বল্প সময়ের মধ্যেই শতরূপা দৌড়ে এসে দাঁড়ালো উৎসের মুখোমুখি। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, এসেছি, এখন বলুন কি বলবেন। উৎস ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলেই বলল, আমার কিছু বলার কথা ছিল নাকি? কই, আমার তো মনে পড়ছে না। শতরূপার মেজাজ গরম হলো। এত রাতে তাকে বাইরে ডেকে এনে এখন একটা নাটক শুরু করেছে। শতরূপা দাঁতে দাঁত চিপে জোরে একটা নিঃশ্বাস ফেললো। চিবিয়ে চিবিয়ে বলল, কিছু যদি বলার না থাকে তাহলে আমি ভেতরে যাচ্ছি। তাও তো যেতে বলিনি। তাহলে কি করতে বলছেন? শতরূপার কণ্ঠটা একটু রুক্ষ শোনালো। উৎস অধর প্রসারিত করে হাসলো, নরম কণ্ঠে শোধালো, রাগ করেছো? না, কিন্তু তোমার কণ্ঠে আমি তেমনটাই আভাস পাচ্ছি। আমি ভেতরে যাচ্ছি। শতরূপা পিছন ঘুরে ঘরের দিকে পা বাড়ালো। তৎক্ষণাৎ তার পিছু ডাকলো উৎস। শোনো। শতরূপা থেমে গেল। পিছন ঘুরে আবার উৎসের দিকে তাকিয়ে বলল, আবার কি? উৎস কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল শতরূপার দিকে। অতঃপর আস্তে ধীরে জিজ্ঞেস করলো, কখনো প্রেমে পড়েছো কেন? শতরূপা অবাক হলো হঠাৎ উৎসের এমন প্রশ্নে। সে কোনো জবাব না দিয়ে ফিরে প্রশ্ন করলো, কেন? প্রশ্ন করেছি, উত্তর দাও। ভালোবেসেছো কাউকে? না। উৎস অস্ত্র প্রসারিত করলো। শতরূপার পানে একটু ঝুঁকে গিয়ে বলল, তবে ভালোবাসার জন্য তৈরি হও। শতরূপা কালো। উৎস এসব কি বলছে? সে ভালোবাসার জন্য তৈরি হবে কেন? আর কাকেই বা ভালোবাসবে? লোকটার মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? হয়তো এত রাতে এখানে এসে এমন আবল তাবল কথা শুরু করেছে কেন? শতরূপা এক ভ্রু উঁচিয়ে বলল, মানে? উৎস হাসলো, হাত উঁচিয়ে মেয়েটার কপালে আলতু ভাবে টোকা দিয়েই বলল, মানে বোঝার বয়স হয়নি তোমার। তাহলে বললেন কেন? কথা খুলে নিয়ে বলল। উৎস শতরূপার প্রশ্নের জবাব দিল না, কথা ঘুরে নিয়েই বলল, এইচএসসি পরীক্ষার ফলাফল তো কিছুদিন পরে বের হবে, তারপর কোথায় ভর্তি হবে ভেবেছো? কাছাকাছি তো কোনো কলেজে, দূরে যাওয়ার ইচ্ছে নেই। উৎস সন্তুষ্ট হলো শতরূপার উত্তরে। কিছুদিন পর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। তৎক্ষেত্রে শুনে সে চিন্তার পরে গিয়েছিল শতরূপার ভর্তি নিয়ে। এই নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার পারছে না। এর মধ্যে যদি আবার এইচএসসি
তারপর শতরূপাকে দূরে কোথাও ভর্তি করা হয়, তখন একটা বিপদে পড়তে হবে তাকে। সুন্দর মেয়ে কি আবার কোথাও থেকে তখন প্রেমের আগে একটা ছেঁকা খেতে হবে উৎসকে। যাক, অবশেষে মেয়েটা কাছে পিঠে ভর্তি হবে শুনে নিশ্চিন্ত হওয়া গেল। উৎসের ভাবনার মধ্যে শতরূপা বলল, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না। একটা নিঃশ্বাস ফেললো উৎস। শতরূপার পানে তাকিয়ে বলল, বাইরে ঠান্ডা পড়েছে অনেক, এই ঠান্ডায় আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, যাও গিয়ে ঘুমাও। কথাটা বলে আর এক মুহূর্ত সময় ব্যয় করলো না উৎস। পিছন ঘুরে হাঁটা ধরলো চলে যাওয়ার উদ্দেশ্যে। শতরূপা তার পিছু কমে গেল। এত রাতে বাইরে থেকে কেউ তার কণ্ঠস্বর শুনে নিলে আবার আরেক ঝামেলায় পড়তে হবে। সে আর পিছু ডাকলো না, বরং মুখ বাঁকিয়ে নিচু সরেই বলল, এতক্ষণ পর বদমাইশ বেটার মনে পড়েছে বাইরে ঠান্ডা। ঠান্ডা তো সেই প্রথম থেকেই ছিল, তারপরও আমাকে ঘুম থেকে তুলে এনে যত সব আলতু ফালতু কথা জুড়ে দিয়েছিল। শালা খবিস কোথাকার। কথাগুলো শেষ করে শতরূপা বেঞ্চি কাটলো একটা, এরপরে চোখ মুখ কুচকে চলে এলো নিজ কক্ষে। দরজাটা একটু দিয়ে বিছানার কাছে গিয়ে শুবে, তখনই হঠাৎ তার হৃদয় পড়া নাল উৎসের সেই কথাটা, তবে ভালোবাসার জন্য তৈরি হও। উৎসের কথাটা তারা কাকে ভালোবাসার জন্য তৈরি হতে বলেছে? তাকে নয়তো হতেও পারে। ইদানিং উৎসের কাণ্ডকীর্তির শতরূপার নিকট ভালো ঠেকছে না। ঠিক সব সময় কেমন আলাদা একটা অধিকার বোধ নিয়ে কথা বলে, তার সাথে শাসন করতে চায়, অধিকার খাটাতে চায়। তাছাড়া ওই লোকটার সাথে কথা বলার সময় তার চোখে শতরূপা অদ্ভুত এক মায়া খুঁজে পায়। মনে হয় ওই চোখ দুটো তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু কোনো সংকোচ বা প্রতিবন্ধকতায় বলতে পারে না। নিজের অপরিপক্কতার কারণে একদিন ঠিক বুঝে উঠতে পারেনি সে কথা। তবে কি আজ বুঝতে পারলো? চমকালো শতরূপা। শেষ পর্যন্ত ওই ভয়ঙ্কর লোকটা তাকে ভালোবাসলো। পরক্ষণে আবার নিজের ভাবনায় নিজেই হেসে ফেললো মেয়েটা। উৎসর ভালোবাসা অসম্ভব। ওই খবিশ লোকটা আবার কাউকে ভালোবাসতে পারে নাকি? তাকে তো সারাক্ষণ ধমকের উপর রাখে, আবার কোনো কথা তবে তো দেনা ভালোবাসলে নিশ্চয় এমনটা করতো না। ভেবে ফেলছে হয়তো। শতরূপা আর ভাবলো না বিষয়টা নিয়ে। কম্বলটা টেনে শরীরে জড়িয়ে শুয়ে পড়লো বিছানায়। অম্বরে সোনালি উজ্জ্বল সূর্য, চারিদিকে তার আলো ছড়িয়ে হাসিয়ে তুলেছে প্রকৃতিকে। নজরুল আহমেদ বিরস মুখশ্রী নিয়ে বসে রয়েছে তার দোকানে। গত 2 দিন ধরে হাবিবের কাছে জমিটা নিয়ে তিনি কম দৌড়াদৌড়ি করেননি, কিন্তু শেষ পর্যন্ত কোনো সুরাহ করতে পারেনি। পুলিশের কাছেও গিয়েছিলেন, কিন্তু পুলিশ কোনো কেস নিলেন না। উল্টো তাকে বললেন, নজরুল আহমেদ এই বিষয়ে ছেলে নাহিয়ানের সাথেও কথা বলেছেন। ছেলেটারও এই মুহূর্তে ছুটি নেই। তিনি একা মানুষ, আর কত দিকে ছুটবেন। অবশ্য ছেলে ছুটি নিয়ে এলেও খুব একটা উপকার হতো বলে মনে হয় না। ফোরকান শিকদারের অনেক ক্ষমতা, অর্থ আছে প্রচুর। আজকাল অর্থ থাকলেই তো সব করা যায়, যে কোনো কিছু কিনে নেওয়া যায়, যে কারণ মুখ বন্ধ করে দেওয়া যায়। বর্তমান যুগ চলেই অর্থের দৌড়ানে। তপ্ত নিঃশ্বাস ফেললেন নজরুল আহমেদ। সিদ্ধান্ত নিলেন জমিটা তিনি উৎসকে দিবেন। ওই জমি যদি কাউকে দেওয়ারই হয় তাহলে উৎস নয় কেন? ছেলেটা তার কাছে বারবার গিয়েছে জমি চাইতে। তিনি রাগ করেছেন, ধমকেছেন, তবুও ছেলেটা জোর করে বা তার কথার বিরুদ্ধে গিয়ে জমি আদায় করার চেষ্টা করেনি। সেক্ষেত্রে ওই জমির দাবিদার উৎসই। তাছাড়া ওই ফোরকান শিকদার এবং তার ছেলেকেও একটা উচিত শিক্ষা দিতে চান নজরুল আহমেদ, যেটা দিতে একমাত্র উৎসই পারবে। এইবার তিনি না হয় কাটা দিয়ে কাটা তুলবেন। নজরুল আহমেদ উঠে দাঁড়ালেন, পা চালিয়ে এলেন উৎসের ক্লাবে। ছোটখাটো গ্রামের বাজার নজরুল আহমেদের দোকানের কাছাকাছি উৎসদের ক্লাবটা। লোকটার ক্লাবে ঢুকতে দেখেই উৎস সব খেলা টেলা ছিঁড়ে এগিয়ে গেল তার দিকে। উষ্টি হাসি ফুটিয়ে বলল, আরে নজরুল চাচা যে হঠাৎ আমার ক্লাবে? আহমেদ তাকালেন উৎসের দিকে, থমথমে কণ্ঠে বলেন, জরুরি কথা ছিল আমার। কি কথা? আর এইটুকুর জন্য আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? কাউকে দিয়ে আমাকে খবর পাঠালেই তো হতো, আমি গিয়ে দেখা করে আসতাম আপনার সাথে, আর জরুরি কথাও শুনে আসতাম। তার প্রয়োজন আর হবে না। যাই হোক, যে কথা বলতে এসেছিলাম। এইটুকু বলে থামলেন নজরুল আহমেদ।
একটু সময় নিয়ে বললেন, আমি আমার জমিটা তোমাকে দিতে চাই। এখন তুমি ফোরকান শিকদারের কাছ থেকে জমিটা উদ্ধার করে কিভাবে নিবে তোমার ব্যাপার। উৎস যেন আগে থেকেই জানতো নজরুল আহমেদ এই কথা বলতে এসেছে। এককাল হাসল সে, ভরসা দিয়ে বলল। নজরুল আহমেদ একটু সময় নিলেন, ক্লাবে উপস্থিত সবার পানে একবার তাকিয়ে বললেন, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না চাচা। জমি যখন আমাকে দিয়ে দিয়েছেন, সে জমি উদ্ধার করার দায়িত্ব এখন আমার। আচ্ছা, কিন্তু মনে রেখো, জমিটা কিন্তু তোমাকে আমি একদম দিয়েই দিচ্ছি না, ভাড়া দিচ্ছি। পরবর্তীতে আর আমার যখন প্রয়োজন হবে নিয়ে নেব। আচ্ছা। শুধু আচ্ছাতেই কাজ হবে না, তোমাকে বিশ্বাস নেই। তুমি যদি জমিতে একবার দখল করে আর ছাড়তে না চাও, তুমি যে জমিটা ভাড়া নিচ্ছ এবং প্রয়োজনে পরবর্তীতে ছেড়ে দিবে, তার উপযুক্ত প্রমাণ চাই আমার। উৎসব ঘাড় বাঁকিয়ে তাকালো নুমানের দিকে, আদেশে সুরে বলল, নোমান, কাগজ কলম দে তো। নুমান সাথে সাথে একটা কাগজ আর কলম এগিয়ে দিল উৎসের দিকে। উৎস হাত নীলতা কলম দ্বারা সাদা কাগজের উপর ফুসফুস ধ্বনি তুলে স্বাক্ষর করে তা এগিয়ে দিল নজরুল আহমেদের দিকে। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি স্বাক্ষর করে দিলাম, আপনি পরে জমির ভাড়ার বিষয়টা লিখে নিয়েন এখানে। নজরুল আহমেদ নিলেন কাগজটা, চোখ বুলিয়ে দেখতে শুরু করলেন কাগজটা। লিমন এগিয়ে এসে দাঁড়ালো উৎসের পাশ ঘেঁষে, কণ্ঠ খাদে নামে ফিসফিসিয়ে বলল, ভাই সাদা কাগজে স্বাক্ষর তো করে দিলেন, এখন নজরুল চাচা যদি আপনার সব সম্পত্তি লিখে নেয় তখন কি করবেন? উৎস লিমনের ন্যায় কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, আমার তো জায়গা জমি সম্পত্তি বলতে কিছু নেই, যা আছে আমার বাপের। এখন আমার বাপের জমি নজরুল চাচা লিখে নিক না, যেন তাকেই লিখে নিক, আমার কি? আমলো উৎস বিড়বিড়িয়ে বলল, তারপরও নজরুল চাচা যদি আমার অন্য কোনো দিকে থাবা বসানোর চেষ্টা করে, তাহলে আমিও তার মেয়ের দিকে থাবা বসিয়ে দিব। এমনি এই শীতে তার মেয়েকে ছাড়া থাকতে আমার কষ্ট হচ্ছে, কম্বলটা সহজে গরম হতে চায় না। ধীরে বলায় শুনতে পেল না লিমন, মাথা চুলকালো সে, শুধালো, কিছু বললেন ভাই? না। গতিশীল সময়ের ধারা এই ধারায় কেটে গেছে বেশ কিছুদিন। উৎসবের কারখানা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম দিকে টিন কাঠ দিয়ে বড় ঘরের মতো তৈরি করে কারখানা তৈরি করবে বলে ভেবেছে তারা। ইট সিমেন্টের দ্বারা এত বড় একটা ঘর তৈরি করতে অর্থ এবং সময় দুটিরই প্রয়োজন হবে, যার একটাও এই মুহূর্তে উৎসের কাছে নেই। যে অর্থ কারখানা তৈরিতে লাগাবে, সেই অর্থ সে কারখানার যন্ত্রপাতি কিনতে লাগাবে বলে পরিকল্পনা করেছেন। ফুরকান শিকদার কিংবা বাদল তাদের এই কাজে বাধা দেয়নি। তাদের শুধু পাবলিক টয়লেট করার কথা ছিল, যা তারা করেছে তার উৎসের কথায়। তাহলে এখানে তাদের আর বাধা দিয়ে লাভ কি? তবে উৎসব বেশ লাভ হয়েছে পাবলিক টয়লেটটার কারণে। এখানে কারখানা করলে তার সাথে সাথে টয়লেট করার অবশ্য হতে পড়তো। যাক, সেই টয়লেটটা আগে থেকে ফুরকান শিকদার করে দিয়েছেন। এই মুসিবত তার কিছু টাকাও বেঁচে গেল। রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন, চারদিকে ঝলমলে সূর্যটা আলো দিয়ে যাচ্ছে সৌগরবে। উৎসরা আজ গঞ্জের বাজারে এসেছে কারখানার কিছু সরঞ্জাম কিনতে। তাদের গ্রামের বাজারটা ছোট, সেখানে সবকিছু পাওয়া যায় না। দোকানে বিভিন্ন জিনিস নিয়ে দরদামের মধ্যে আবিদের চোখ গেল পাশের দুটো দোকান রেখে একটা দোকানের দিকে, জামা কাপড়ের দোকান। যেন দোকানের সাথে দরদাম করছে। ভালোভাবে তাকালো মেয়ে তিনটার দিকে। হ্যাঁ, সে তিনটা মেয়ের মধ্যে একজন শতরূপা। কিন্তু এই মেয়ে এতগুলো গঞ্জের বাজারে কি করছে? তাদের গ্রাম থেকে এই বাজারটা নজর আহমেদ এতগুলো আসতে দিয়েছেন নাকি তিনিও আছেন আশেপাশে? আবিদ এগিয়ে গেল উৎসের দিকে, একটু আমতা আমতা করেই বলল, ভাই একটু এদিকে আসেন। উৎসের হাতে বড় বড় কিছু লোহা, সেগুলো নিয়ে সে দর কষাকষি করছিল দোকানের সাথে। এরই মধ্যে হঠাৎ আবিদের ডাকাডাকিতে বিরক্ত হলো সে, কপাল কুঁচকেই বলল, দেখছিস না কাজ করছি, এখন কোথাও যেতে পারবো না। ভাই এখানে ওই দোকানে নজরুল চাচার মেয়ে শতরূপা। আবিদ আর সময় না নিয়ে বলল কথাটা। চমকানো উৎস কপাল কুঁচকে রেখে বলল, ও এখানে কেন আসবে? কি জানি, সাথে আর একটু দুটো মেয়ে আছে। উৎস হাতে লোহাগুলো দিল নুমানের হাতে, আদেশের স্বরেই বলল, তুই কথা বল, দোকানের সাথে আসছি আমি।
উৎস তাড়াহুড়ো করে বেরিয়ে এলো দোকান থেকে। আবিদের দেখানো দোকানের দিকে তাকাই দেখলো সত্যি শতরূপা এখানে। উৎস আর দেরি করলো না, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল, দাঁড়ালো শতরূপার পেছনে, থমথমে কণ্ঠেই শোধালো, তুমি এখানে কি করছো? শতরূপা চমকালো, তড়িৎ গতিতে তাকালো পিছন ঘুরে। এই লোক আবার এখানে কি করছে? এর জন্য কি এখন কোথাও গিয়েও একটু শান্তি পাওয়া যাবে না? এলোমেলো দৃষ্টি ফেললো শতরূপা, আমতা আমতা করেই বলল, আপনার চাদরটা কিনতে এসেছিলাম। উৎস গলা উঁচিয়ে তাকালো দোকানের ভিতরে দিকে, কপালে ভাঁজ ফেলে শুধালো, এতগুলো টাকা তুমি পেলে কোথায়? তোমার বাবা দিয়েছে? না, ভাইয়ার কাছ থেকে এনেছি। তুমি চাইলে আর তোমার ভাই দিয়ে দিল? না, জিজ্ঞেস করেছিল কি করব, বলেছি নতুন একটা জামা পছন্দ হয়েছে, ওটা কিনবো। চোখ খুলে আশেপাশে তাকালো, থমথমে কণ্ঠে ফের প্রশ্ন করলো, তা বুঝলাম, কিন্তু তুমি এখানে কার সাথে এসেছো? নজরুল চাচাকে তো সাথে দেখছি না। আর আমি যতদূর জানি আমার জন্য চাদর কিনতে তুমি অন্তত তোমার বাপকে নিয়ে আসবে না। শতরূপা বেতরক্ত হলো, লোকটা শুধু প্রশ্ন করেই যাচ্ছে। এতদিন চাদর চাদর করে হেঁটিয়ে মরেছে, এখন সর্ষের চাদর কিনে দেয়? কেন এসেছে? কার সাথে এসেছে? টাকা কোথায় পেয়েছে? এত দিয়ে দরকার কি? শতরূপা কপাল কুচকালো, কিছুটা ভারী কণ্ঠে জবাব দিল, এত দিয়ে আপনি কি করবেন? আপনার চাদর প্রয়োজন, আজ আপনার চাদর কিনে দিয়ে বাড়িতে চলে যাব, ব্যাস, ঝামেলা শেষ। উৎসের দৃষ্টি তীক্ষ্ণ হলো, গুরু গম্ভীর কণ্ঠে বলল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কার সাথে এখানে এসেছো তুমি? এখন যদি বলো যে তুমি এতটা পথ একা একা এসেছো, তাহলে আজ তোমার খবরটা আছে। শতরূপা ভীত হলো, এমনিও সে উৎসকে ভয় পায়, তার উপর আবার এমন হুমকি। টোপ কিনল মেয়েটা, তবে জবাব দিল না কোনো। এখন যদি সে কোনোভাবে বলে দেয় যে সে একটা বান্ধবীদের সাথে এখানে এসেছে, তাহলে নির্ঘাত ঝামেলা হবে। উৎস কটমট করলো, থমকে সরিয়ে পড়ল। কি হলো, কথা কানে যাচ্ছে না? কার সাথে এখানে এসেছো তুমি? উৎসের ধমকে কেঁপে উঠল শতরূপা। তার দুই বান্ধবী নীলা এবং সীমারও একই অবস্থা। ভয়ে তারা শতরূপার গা ঘেঁষে দাঁড়ালো। আমতা আমতা শুরু করলো মেয়েটা, তুতলিয়ে জবাব দিল, একা আসেনি, বান্ধবীদের সাথে এসেছি। উৎসের মেজাজ বিগড়ালো। এই এতটা পথ 3টা মেয়ে একা একা এসেছে। এমনি গ্রাম থেকে এদিকটার পথ ততটা ভালো না, আর এই মেয়ে 3টাও তো ততটা বুদ্ধিমতী চালাক না। শতরূপার মাথায় তো গোবর ঠাসা। সে কিনা একা নাচতে গঞ্জে এসেছে। পথে যদি কোনো বিপদ আপদ ঘটতো? উৎস দাঁতে দাঁত পিষল, রুক্ষ সরেই বলল, তুমি আর তোমার বান্ধবীরা সব তো এক গোয়ালের গরু। কার কাছে জিজ্ঞেস করে তুমি একা একা এতটা দূর এসেছো? নজরুল চাচা তোমাকে একা আসতে দিয়েছেন? তিনি নাকি তার ছেলে মেয়েদের রক্ষণশীল ভাবে লালন পালন করেন, এই তার রক্ষণশীলতা? দাঁড়াও, তাকে কল করে এখনই জিজ্ঞেস করছি। শতরূপা আটকে উঠলো, তার বাবাকে কল দিবে? তাহলে তো আজই তার শেষ দিন। বাবা বাড়ি নেই, সেই সুযোগে মাকে বান্ধবীর বাড়িতে যাচ্ছি বলে উৎসের জন্য চাদর কিনতে এসেছে সে। এখন যদি এক খবর কোনোভাবে নজরুল আহমেদের কানে পৌঁছায়, তাহলে নির্ঘাত তাকে খুন করে ফেলবে। শতরূপা ব্যস্ত হলো, তাড়াহুড়ো করেই বলল, বাবাকে কল করবেন না দয়া করে, বাবা বাড়িতে নেই, তিনি কিছু জানেনও না। মাকে বান্ধবীর বাড়িতে যাব বলে এখানে এসেছি আমি। উৎসব তাকালো, কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল শতরূপার মুখ পানে। এরপর জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায় গিয়েছেন আর ফিরবেন কখন? বাবা ব্যবসার কাজে কোথায় যেন গিয়েছে, ফিরতে ফিরতে রাত হবে। উৎসব চোখ মুখ থেকে হঠাৎ শক্ত ভাব সরে গেল, ঘাড় বাঁকিয়ে এসে তাকালো পাশে দাঁড়ানো আবিদের দিকে, আদেশ দিয়ে বলল, নোমান আর রাজুকে বলবি লিস্ট ধরে ধরে যা যা কেনার বাকি আছে সব কিনে নিয়ে যেতে। আর তুই আর লিমন শতরূপার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দিবি। শতরূপা তৎক্ষণাৎ বলল। উৎসব ফিরে তাকালো শতরূপার দিকে, শান্ত কণ্ঠে বলল, এখনই বাড়িতে যাব? আপনার চাদর কেনা হয়নি তো এখন? তোমার যাওয়ার কথা তো বলিনি আমি, বলেছি শুধু তোমার বান্ধবীরা যাবে। তারপর তুমি আর আমি মিলে পুরো বাজার ঘুরে চাদর যে কয়টা লাগে কিনে নেব। শতরূপা কিঞ্চিত ভীত হলো। সীমা আর নীলা চলে যাবে আর সে উৎসের সাথে থাকবে? কখনো না। তারপর এই ভয়ঙ্কর পুরুষ তার সাথে কি না কি করে বসে। এমনি একটু আগে যে ধমক টমক দিল, মেয়েটা সীমার হাত ধরলো, কিছুটা ইতস্তত করেই বলল, চাদর থেকে বরং আমি এখনই আপনার চাদরটা কিনে দিয়ে ওদের সাথে চলে যাই। আমি তোমার কোনো মতামত
জানতে চাইনি, যা বলেছি তাই করো, নয়তো তোমার বাপকে কল দিয়ে তার মেয়ে যে মিথ্যা বলে একা একা গঞ্জে এসেছে সে খবর দিতে আমার 2 মিনিটও লাগবে না। তোর বাপ ভয় পেল, সাথে বিরক্তও হলো কিছুটা। সব সময় তার সকল ভুল ত্রুটি এই বদলোকের সামনেই কেন পড়ে, আর এই লোকও সেই সুযোগ নেয়। তারপর সেই ভুল নিয়ে তাকে ভয় দেখিয়ে দেখে সব কাজ হাসিল করে নেয়। এই যেন আগে ভয় দেখাতে চাদর নিয়ে একটু হলেই বলতো তোমার বাপকে চাদরের কথা বলে দেব, আর এখন ভয় দেখায়। গঞ্জে আসা নিয়ে শতরূপা আর কথা বাড়ালো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। উৎসুক তাকালো সীমা আর নীলার দিকে, গম্ভীর কণ্ঠেই বলল, তোমরা তাহলে আবিদ আর লিমনের সাথে চলে যাও। শতরূপাকে একা রেখে সীমা আর নীলার যেতে ইচ্ছে হলো না, কিন্তু উৎসের সামনে কিছু বলারও যে সাহস নেই তাদের। বান্ধবীর দিকে শেষ একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল তারা। আবিদ এবং লিমনের সাথে সবাই চলে যেতেই উৎস পা বাড়ালো সামনের দিকে, যেতে যেতে বলল, আমার সাথে এসো। শতরূপা ভুরু কোচকালো, উৎসের পিছু পিছু পা বাড়িয়ে বলল, আরে কোথায় যাচ্ছেন? চাদর কিনবেন না? কিনবো, তবে পরে, আগে তুমি আমার সাথে এসো। উৎস শতরূপাকে নিয়ে এসে ঢুকলো একটা রেস্টুরেন্টে, ছোটখাটো রেস্টুরেন্ট। মেয়েটাকে নিয়ে গিয়ে সে বসলো এক কর্নার একটি টেবিলে। অল্প সময়ের মধ্যেই একজন ওয়েটার এসে দাঁড়ালো তাদের টেবিলের পাশে। অল্প বয়সী তেমন একটি ছেলে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন উৎসব ভাই? উৎসব প্রসারিত করলো, ওয়েটারের দিকে তাকিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস অনিক? আলহামদুলিল্লাহ ভালো ভাই। একটু বলে থামলো অনেক, শতরূপার দিকে ইশারা করে বলল, এই কে ভাই, আমাদের ভাবি নাকি? শতরূপা বিরক্ত হলো। মানুষ একজন পুরুষের সাথে একজন নারী দেখলেই তাদের মধ্যে যা খুশি একটা সম্পর্ক বেরবে না, সে কেন এই ভয়ঙ্কর পুরুষের বউ হতে যাবে? ওয়েটার ছেলেটা এসে তো শুধু এমনি জিজ্ঞেস করতে পারতো কে, তা না একদম ভাবি বানিয়ে দিল। শতরূপা ফাঁকা করলো, তবে সে কিছু বলার পূর্বে উৎস বলল, এখনো হয়নি, তবে হতে কতক্ষণ? শতরূপা বিস্মিত হলো, চোখ বড় বড় করেই বলল, আপনি কি বললেন? আপনি আমাকে বিয়ে করবেন? উৎস টেবিলের উপরে রাখা মেনু কার্ডটা হাতে তুলে নিল, পৃষ্ঠা উল্টাতে উল্টাতেই বলল, আমি তোমাকে বিয়ে করব। এটা কখন বললাম? একটু আগেই না বললেন আপনি? কখন? এই তো বললেন, হতে কতক্ষণ। হতে কতক্ষণ বলেছি, তোমাকে বিয়ে করব কখন বললাম? শতরূপা কিছু বলতে গিয়েও থেমে গেল। উৎসের কথার পৃষ্ঠে আর কিছু বলার মতো খুঁজে পেল না সে। সত্যি তো লোকটা তাকে বিয়ে করব কথাটা সরাসরি বলেনি। উৎস মেনু কার্ড থেকে চোখ তুলে তাকালো শতরূপার পানে, শান্ত কণ্ঠেই শুধালো, কি খাবে বলো? আপনার কলিজা খাবো। কিছুটা সময় অতিবাহিত হতেই ওয়েটার ছেলেটা 2 প্লেট বিরিয়ানি এনে রাখলো শতরূপা এবং উৎসের সামনে। উৎস একটা প্লেট নিজের দিকে টেনে নিয়ে আরেকটা প্লেট এগিয়ে দিল শতরূপার সামনে। স্বাভাবিক কণ্ঠে বলল, খাওয়া শুরু করো। শতরূপা প্লেটে থাকা চামচটা হাতে তুলে নিল, চামচের মাথায় অল্প একটু বিরিয়ানি নিয়ে মুখে দিল। আলতো ভাবে আবার তা চিবাতে শুরু করলো দাঁত দ্বারা। উৎস ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, নায়িকাদের মতো ঢং করে খেতে হবে না। বাড়িতে যেভাবে মুখের মধ্যে ভাতের লোকমা তুলে গাল ফুলিয়ে ফুলিয়ে খাও সেভাবেই খাও। আমি ছাড়া এখানে আর কেউ তোমাকে দেখছে না। শতরূপা অপমানিত বোধ করলো, মুখশ্রীটা থমথমে রূপ ধারণ করলো তার। তবে সে বলল না কিছুই। চামচে বেশি করে বিরিয়ানি নিয়ে মুখের মধ্যে পুরে গাল ফুলিয়ে ফুলিয়ে চিবোতে শুরু করলো। উৎস হাসলো একটুখানি, এরপরে নিজেও খাওয়ায় মন দিল। কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতায়। এরপর নীরবতা ভাঙলো শতরূপা। হাত ধারা প্লেটটা ঠেলে দিয়ে বলল, আমি আর খেতে পারবো না। উৎস তাকালো মেয়েটার প্লেটের দিকে, অর্ধেকটাও খায়নি সে। ভ্রু বাঁকিয়ে বলল, এখনো তো অনেকটা রয়ে গেছে, আর একটু খাও। না পারবো না, পেটে একদম ফাঁকা নেই। উৎস আর জোরাজুরি করলো না, হাত বাড়িয়ে শতরূপার প্লেটটা নিয়ে বাকি বিরিয়ানিগুলো ঢালতে শুরু করলো নিজের প্লেটে। শতরূপা চোখ বড় বড় করলো, অবাক স্বরে বলল, আরে এগুলো নিচ্ছেন কেন? এগুলো তো আমার খাওয়া। তাহলে কি করব? এতগুলো খাবার নষ্ট করব? অপচয় আমার পছন্দ নয়। আপনি এতগুলো খাবার খেতে পারবেন? কেন পারবো না? আমার পেট তোমার মতো বড় নয়। মুখ বাঁকালো মেয়েটা, পেঞ্চি কেটে বলল,
হ্যাঁ, আপনার পেট তো বোয়াল মাছের মতো, কিন্তু এত খেয়েও তো মোটা হন না। থামলো শতরূপা, ফের বলল, আচ্ছা একটা কথা বলুন তো, এত খাওয়ার পরেও আপনি মোটা হন না কেন? আপনার শরীর এতটা ফিট থাকে কিভাবে? উৎস থেমে যেতেই জবাব দিল, কারণ আমি সারাদিন খাই আর ঘুমাই না, ব্যায়াম করি, রোজ ব্যায়াম। গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশ, চারদিকে সবুজের সমারোহ। বড় বড় মাথা ভর্তি সবুজ পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাছপালা। সেই গাছপালার মধ্যে থেকেই এঁকে বেঁকে চলে গেছে ছোট পাকা রাস্তা। সেই রাস্তা ধরেই অটোরিকশা করে নীলা এবং সীমাকে নিয়ে যাচ্ছিল লিমন আবিত্রা। হঠাৎ করেই চেঁচিয়ে উঠল লিমন। অটো চালককে বলল, চাচা গাড়ি থামান, গাড়ি থামান। অটো চালক গাড়ি থামালো। আবিদ ভ্রুকুচকে শুধালো, কি সমস্যা? ওই মাঝ রাস্তায় গাড়ি থামতে বললি কেন? লিমন সাথে সাথে তার ডান হাতের ছোট আঙ্গুলটা উঁচিয়ে ধরলো সবার সামনে। মেকি হেসে বলল, ডাকছে আমাকে। সীমা আর নীলা ঠোঁট টিপে হাসলো লিমনের কথা শুনে। ছেলেটা বোধহয় লজ্জা পেল একটু, তবে সে লজ্জা তাকে দমিয়ে রাখতে পারল না। প্রকৃতির ডাক দমিয়ে রাখার সাধ্য কি আর লজ্জার আছে? লিমন এক দৌড়ে গিয়ে ঢুকলো অদূরে এক জঙ্গলের মধ্যে। এবার মেয়ে দুটো হেসে উঠল শব্দ করে। কিছুটা সময় নিয়ে নিজের কাজ শেষ করে লিমন ফিরে এলো। সীমা আর নীলা এখনো ঠোঁট টিপে হাসছে। লিমন প্রকৃতির উপর বেজায় বিরক্ত হলো। প্রকৃতির ডাক দিবে তো দিবে, তাও এই মাঝ রাস্তায় দুটো মেয়ের সামনে। মান ইজ্জত আর কিছু রইল না। এতদিন তো মানুষ তার মান ইজ্জত নিয়ে টানটানি লাগিয়েছে, আর এখন প্রকৃতিও। সে কপাল কুচকালো, থমথমে কণ্ঠে বলল, হাসছেন কেন আপনারা? প্রকৃত বোধ হয় আপনাদের ডাক দেয় না, শুধু আমাকেই দেয়। সীমা আর নীলার হাসি থেমে গেল। মুখ বাঁকালো লিমন, মেঘজি কেটে বলল, ভালো মানুষই করে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বাইরে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এলাম, তা এদের গায়ে লাগে না? সেই তখন থেকে দাঁত বের করে হেসে যাচ্ছে। আর একটু হলে তো গাড়িতেই হয়ে যেত, তখন গাড়িকে পরিষ্কার করতো আপনারা। সীমা আর নীলা কিছুটা বিব্রত বোধ করলো। লিমনের কথার পৃষ্ঠে জবাব দিল না কোনো। লিমন গিয়ে বসলো তার আগের স্থানে। অটো চালককে বলল, মামা গাড়ি ছাড়েন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শতরূপাকে নিয়ে উৎস গেল বাজারের মধ্যেই ছোটখাটো একটা ফুচকা চটপটির দোকানের সামনে। মেয়েটার দিকে তাকিয়ে শুধালো, ফুচকা খেতে পারবে? শতরূপার চোখ মুখ চকচক করে উঠল। উৎফুল্ল হয়ে বলল, পারবো পারবো। উৎস ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, একটু আগে তোমাকে যখন বাকি বিরিয়ানি গুলো খেতে বললাম, তুমি তখন বললে না, তোমার পেটে একটু ফাঁকা নেই। ফুচকা দেখলে পেটে ফাঁকা না থাকলেও ফাঁকা হয়ে যায়। উৎস তপ্ত নিঃশ্বাস ফেলল। এই মেয়ে মানুষ যে ফুচকা আর চটপটিতে কি স্বাদ পায় কে জানে। এইসব খাবারের মধ্যে এরা ডুবে পড়ে থাকতে পারে। উৎস শতরূপাকে নিয়ে গিয়ে বসলো দোকানের ভিতরে। দোকানিকে ডেকে বলল, মামা একটা ফুচকার একটা চটপটি দিন তো। কিছুটা সময়ের ব্যবধানে দোকানি একটা ফুচকার প্লেট আর একটা চটপটির বাটি এগিয়ে দিল তাদের দিকে। উৎস ফুচকার প্লেটটা নিল নিজের হাতে, অতঃপর চটপটির বাটিটা শতরূপার দিকে এগিয়ে দিয়ে বলল, নিয়ে চটপটির বাটিটা নিল শতরূপার হাতে। নরম স্বরে বলল, আমি এটা ধরছি, তুমি চটপটি খাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। শতরূপা আর দেরি করলো না, চটপটির বাটিটা নিয়ে খাওয়া শুরু করলো আস্তে ধীরে। তবে কয়েক চামচ খেয়েই থেমে গেল সে। তার পাশেই উৎস বসে আছে খালি মুখে, অথচ সে খেয়েই যাচ্ছে। বিষয়টা কেমন দৃষ্টিকটু। মেয়েটা একটু ইতস্তত করলো, নিচু স্বরে শোধালো, আপনি খাবেন না? উৎস তাকালো শতরূপার পানে, শীতল কণ্ঠে জবাব দিল, তোমার খাওয়ার পরে বাটিতে রেখে দিও কিছুটা। কিন্তু তা তো আমার এটো খাবার হবে, তার থেকে আপনি নতুন এক বাটি নিন। আমি যদি তোমার এটো খাবার খেতে পারি তাহলে তোমার সমস্যা কি? শতরূপা আর কথা বাড়ালো না। উৎসের ব্যবহার আজ কেমন অদ্ভুত লাগছে। আজকে তারা যেভাবে ঘুরছে খাচ্ছে, তাদের মনে হচ্ছে না তাদের মধ্যে সম্পর্ক নেই কোনো, বা তাদের হঠাৎ দেখা হয়ে গেছে। মনে হচ্ছে যেন তারা দুজন প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী ঘুরতে বেরিয়েছে। তবে কি শতরূপা সেদিন রাতে যা ভেবেছিল তাই সত্যি? উৎস কি কোনোভাবে তাকে ভালোবাসে? মেয়েটা তার ভাবনায় অপ্রসন্ন হলো। উৎসের মতো এক ভয়ঙ্কর পুরুষ তাকে ভালোবাসতে যাবে কেন? এতদিন তো তার পিছনে পড়েছিল ওই চাদরটার জন্য, কিন্তু আজ তাহলে তাকে নিয়ে ঘুরছে কেন, খাওয়াচ্ছে কেন? চাদর কিনে দেওয়ার কথা বলার পরও তো সেই দোকান থেকেই নিয়ে এলো।
শতরূপা আর চোখে তাকালো উৎসের দিকে। লোকটা সুদর্শন আসছে। যে নারী পুরুষকে পাবে নিঃসন্দেহে সে ভাগ্যবতী, অন্তত একজন সুদর্শন স্বামী পাওয়ার ক্ষেত্রে। নানান কথা চিন্তা করতে করতে হঠাৎ শতরূপার হৃদয় বলে উঠল, ইস, এই পুরুষটা যদি আমার স্বামী হতো। নিজের ভাবনায় নিজেই চমকালো শতরূপা। ছি ছি, এসব কি ভাবছে সে? এই লোক কখনো তার স্বামী হতে পারে না। শুধু চেহারা ভালো হলেই তো হবে না, ব্যবহারও ভালো হতে হবে। এর যা ব্যবহার, একদম রাক্ষসের মতো। সাথে সাথে মেয়েটার হৃদয় প্রতিবাদ করে বলে উঠল, একেবারেও খারাপ না, মাঝে মাঝে ওই 2-4টা ধমক দেয়। এই যা, এত সুদর্শন একজন মানুষকে স্বামী হিসেবে পেতে গেলে এই 2-4টা ধমক গিলে নেওয়া কোনো ব্যাপার না। শতরূপা ঢোক গিলল। বারবার এসব কি কথাবার্তা তার হৃদয়ে হানা দিচ্ছে। তবে কি সেও নিজের অজান্তেই দুর্বল হয়ে পড়েছে উৎসের প্রতি? না না, এ হতে পারে না। কিসব আবল তাবল ভাবছে সে। মাথা নাড়িয়ে নিজের মস্তিষ্ক থেকে সকল উল্টো পাল্টা চিন্তা বের করে দিতে চাইল। নিজেকে ধাতস্থ করে হাতে চটপটির বাটিটা এগিয়ে দিল উৎসের দিকে। দৃষ্টি নত রেখে বলল, আরে খাবো না আমি, এবার আপনি খেয়ে নিন। উৎস তার হাতের ফুচকার প্লেটটা নিল শতরূপার হাতে। অতঃপর চটপটির বাটিটা নিয়ে অবশিষ্ট চটপটি খেতে শুরু করলো নির্দ্বিধায়। শতরূপা দুটো ফুচকা মুখে পড়ল। তৃতীয়টার বেলায় নিজের মুখে না পড়ে বাড়িয়ে দিল উৎসের দিকে। বলল, আপনিও একটা নিন। উৎস চটপটি খেতে খেতেই হঠাৎ হা করে শতরূপার হাতে থাকা ফুচকাটা নিজের মুখে নিয়ে নিল। চমকালো মেয়েটা। দ্রুত হাতটা সরিয়ে নিল সে। আড়ষ্ট ভঙ্গিতে তাকালো এদিক ওদিক। উৎস ততটা পাত্তা দিল না সেদিকে। সে নিজের মতো খাচ্ছে। ফুচকা এবং চটপটি খাওয়া শেষে শতরূপাকে নিয়ে উৎস এলো কাছে পিঠে একটি নার্সারিতে। গ্রামাঞ্চল, এখানে ঘোরাঘুরি তেমন জায়গা নেই। একটা পার্ক রয়েছে, তবে তা এখান থেকে বেশ কিছুটা দূরে। সেখানে গেলে আবার বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। এমনি অনেকটা সময় বয়ে গেছে, তাই এখন নার্সারিটাই ভরসা। এই নার্সারিটাও অনেকটা পার্কের মতো। অনেকটা জায়গা জুড়ে সব ফুল, ফল আর সবজি গাছে ভরপুর। কিছু কিছু রয়েছে চারা গাছ, আর কিছু কিছু বড় গাছ। বড় গাছগুলোই ফুল ফল ধরেছে। চারিদিকটা নানান রঙের ফুলে ভরে রয়েছে। মাঝে মাঝে আবার কিছু বেঞ্চ পাতা রয়েছে বসার জন্য। শতরূপা বসলো একটা বেঞ্চে। উৎসও বসলো তার পাশে। শতরূপা চারপাশটা দেখতে দেখতে বলল, জায়গাটা সুন্দর। উৎস তাকালো চারদিকে, মাথা হালকা ভাবে দুলিয়ে বলল, এরপর দুজনেই চুপ। কিছুটা সময় পর নীরবতা ভাঙলো উৎস। ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, সমুদ্র দেখেছ? না, বাবা কখনো ফিরে যায়নি। কলেজ থেকে শিক্ষা সফরে নিয়ে গেছিল, তাও বাবা যেতে দেয়নি। বিশাল সমুদ্রে আনন্দের সাথে দাপিয়ে বেড়ায় সি হর্স নামক এক ছোট প্রাণী, চেনো তাকে? শতরূপা ঘাড় ঘুরিয়ে উৎসের দিকে তাকিয়ে জবাব দিল, টিভিতে দেখেছি। জানো তো, সি হর্স ঘুমানোর সময়ও তার সঙ্গীর লেজ ধরে ঘুমায়, যাতে তার সঙ্গী তাকে ছেড়ে হারিয়ে যেতে না পারে। থামলো উৎস, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, অথচ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও নিজের সঙ্গীকে মূল্য দেই না। প্রতিনিয়ত তাকে অবহেলার সাগরে ভাসাই, বিচ্ছেদের মতো তীব্র যন্ত্রণা দিয়ে তাকে জীবিত মেরে ফেলি। শতরূপা কিছুটা অবাক হলো। উৎসের কণ্ঠে সে সর্বদা ধমক আর গম্ভীর গম্ভীর কথা শুনতেই অভ্যস্ত। এমন আবেগী কথা নয়। তাছাড়া উৎস এই কথাগুলি বলল কেন? তবে কি সে কাউকে ভালোবাসতো আর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে? শতরূপার হৃদয়ে কেমন খারাপ লাগার সৃষ্টি হলো। উৎস কাউকে ভালোবাসতো, এ যেন তার হৃদয় মেনে নিতে পারল না। তার ভাবনাটা আদৌ সত্যি কিনা জানার জন্য দিশাহারা হয়ে উঠল ভিতরটা। কিন্তু এমন একটা প্রশ্ন করতেও কেমন ইতস্তত লাগছে। এটা তো এক প্রকার উৎসের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত প্রশ্ন করলে উৎস আবার কি না কিভাবে, কিন্তু বিষয়টা পুরোপুরিভাবে জানতে না পারলেও মেয়েটা শান্তি পাবে না। শতরূপা একটু সময় নিল, নিজেকে ধাতস্থ করলো, এরপর প্রশ্নটা করেই ফেলল, আপনি কি কাউকে ভালোবাসতেন যার সাথে আপনার বিচ্ছেদ ঘটেছে? না। তাহলে এমন আবেগী ভারী ভারী কথাগুলো বললেন যে? এমনি আজকাল চারদিকে যা ঘটছে তার উপর নির্ভর করে বললাম। শতরূপা স্বস্তি নিঃশ্বাস ফেলল। ওষ্ঠে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালো সে। এগিয়ে এলো একটা গোলাপ গাছের দিকে। ছোট একটা গাছ, তবে গাছটার মাথায় স্থান করে নিয়েছে টকটকে লাল একটি গোলাপ, সাথে একটা কলিও দেখা যাচ্ছে। শতরূপার পছন্দ হলো গাছটা।
উৎসের দিকে তাকিয়ে বলল, এখানকার মালিককে, আমি এই গাছটা নেব। উৎস উঠে দাঁড়ালো, গাছটা একবার ভালোভাবে দেখে বলল, আমি দেখছি। আকাশে সূর্যটা উজ্জ্বল রূপ ধারণ করতে শুরু করেছে। বেলা গড়িয়ে প্রায় দুপুরের পথে পা বাড়িয়েছে। উৎস শতরূপাকে নিয়ে প্রায় গ্রাম পর্যন্ত চলে এসেছে। তখন নার্সারিতে গোলাপ গাছটা কিনেই অটোতে উঠে পড়েছিল তারা। গ্রামের কাছাকাছি আসতেই অটো থেকে উৎস নেমে পড়ল। চালকের ভাড়া পরিশোধ করে শতরূপাকে দেখিয়ে বলল, ওকে ওর বাড়ির কাছাকাছি অবধি পৌঁছে দিবেন। শতরূপা তৎক্ষণাৎ পিছন থেকে প্রশ্ন করল, আপনি যাবেন না? উৎস পিছনে তাকালো, এটার পাশে দাঁড়িয়ে বলল, আমি হেঁটে আসছি, তুমি যাও। এখনো তো অনেকটা পথ বাকি, এতটা পথ আপনি হেঁটে আসতে পারবেন? পারবো, অভ্যাস আছে আমার, তুমি যাও। তবুও শতরূপা জোর করলো। একটু পরে একটু সরে বসে বলল, হেঁটে যেতে হবে না, আপনি অটোতে উঠে বসুন তো। আমাকে আর তোমাকে একসাথে গ্রামের কেউ দেখে নিলে আমার কিছুই হবে না, তবে তোমার নামে গ্রামে বদনাম রটে যাবে। তুমি অটোতে যাও, আমি হেঁটেই আসছি। পরপর সামনের দিকে তাকালো উৎস। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।